রুদ্র, এক কথা কতবার বলতে হয় তোমাকে? কবুল বলো তাড়াতাড়ি, আমার মেজাজ খারাপ করবে না। এটা কি মগের মূল্যক নাকি? জোর করে তুলে এনে বলছেন কবুল বলতে, আর আমি কবুল করে ফেলবো? আপনি ভুলে যাবেন না, আপনার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই তো কি হয়েছে, এখন হবে। আমি তোমাকে পছন্দ করি, এটাই আমার শেষ কথা। তাই কথা না বাড়িয়ে কবুল বলে দাও। আরে আপু, আপনি ভুলে যাচ্ছেন কেন? আমি আপনার সামান্য একজন জুনিয়র, আর একটা মেয়ে হয়ে আপনি একটা ছেলেকে কিভাবে তুলে নিয়ে আসলেন বিয়ে করার জন্য? আপনার কি একটু লজ্জা করছে না? না, লজ্জা করছে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসলে লাজ লজ্জা থাকে না। শোনেন আপু, আপনাদের সাথে আমাদের একদম যায় না। আপনি হচ্ছেন বড়লোক বাবার মেয়ে, আর আমি গ্রামের সাধারণ একজন গরিব ছেলে। শুনো রুদ্র, গরিব বড়লোক ডাজন্ট ম্যাটার। আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট। এর জন্য তোমার কোটিপতি হওয়ার প্রয়োজন নেই। আপনি ভুল করছেন আপু, এই দিনের জন্য আপনি পরে আফসোস করবেন। রামিসা মুচকি হেসে এগিয়ে এলো। তার চোখে একরকম দৃঢ়তা, যেন যা চাই তা পাওয়ার ক্ষমতা তার আছে। আফসোস হলে তখন দেখা যাবে, এখন শুধু কবুল বলো। রুদ্র দীর্ঘশ্বাস ফেলে তাকালো চারপাশে। লোকজন দাঁড়িয়ে আছে, কারো হাতে ভিডিও ক্যামেরা, কেউ ফোনে ভিডিও করছে। মাঝে বসে আছে কাজী সাহেব, ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে। হ্যাঁ বাবা, এখন বলো, তুমি রামিসা রহমানকে তোমার স্ত্রী হিসেবে কবুল করছো? রুদ্র চোখ একবার রামিসার দিকে, একবার দরজার দিকে। পালানোর রাস্তা নেই। রামিসার চোখে কঠোর জেদ, কিন্তু সেই জেদের ভেতরে একটা মায়া লুকানো। কবুল। রামিসার মুখে এক মুহূর্তে হাসি ছড়িয়ে পড়ল, চোখ জলজল করছে আনন্দে, যেন পৃথিবীর সবকিছু এখন তার হয়ে গেছে। তাহলে সাক্ষী সবাই শুনেছেন, এই নিকাহ সম্পন্ন হলো। আল্লাহ তাদের দুজনকে জীবনে বরকত দিক। চারপাশে মৃদু কণ্ঠে কেউ বলল মাশাআল্লাহ। কেউ আবার চুপ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল এই অদ্ভুত বিয়ের দিকে। রুদ্র মাথা নিচু করে বসে আছে, আর রামিসা তার হাতে মেহেদি না থাকলেও চোখে ভালোবাসার রং। কিছুক্ষণ পর রামিসা নিজের গাড়ির দিকে এগিয়ে গেল, রুদ্রকে টেনে নিয়ে গেল সঙ্গে। আপনি কি এখনই বাড়ি নিচ্ছেন আমাকে? এখন তুমি আমার স্বামী, স্বামীকে সঙ্গে না নিয়ে যাব কোথায়? আমি আপনার স্বামী না, জোর করে বিয়ে করিয়েছেন আপনি। যেভাবেই হোক, এখন আইনও আমার পক্ষে, তাই গাড়িতে ওঠো রুদ্র রহমান। রুদ্র অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠল। গাড়ির গেট পার হয়ে গেল বিশাল শহরের একটি বাড়ির দিকে। বিশাল ফটক, দোতলা বাড়ি, চারপাশে পাহারাদার। গাড়ি থামতেই দরজা খুলে দাঁড়ালো এক মধ্যবয়সী মহিলা, রামিসার মা। তার চোখে অবাক বিস্ময়। এটা কি রামিসা? তোমার হাতেই ছেলে কে? মা, ও আমার স্বামী। আমি রুদ্রকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। রামিসার কথাই পুরো বারান্দা থমকে গেল। ভিতর থেকে বড় ভাই, চাচি, কাজের মেয়ে সবাই বেরিয়ে এলো। রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর সবচেয়ে অচেনা জায়গায় এসে পড়েছে। হঠাৎ ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো রামিসার বাবা রফিক রহমান। দরজায় এসে দাঁড়ালেন, তার মুখে রাগ, চোখে অবিশ্বাস। তোমার সাহস কি করে হলো রামিসা, একটা রাস্তার ছেলেকে বিয়ে করেছো? রামিসা একটু ভয় না পেয়ে সোজা হয়ে দাঁড়ালো। বাবা, গরিব বা রাস্তার ছেলে বলে কাউকে নিচু ভাবা আপনার ভুল। ভালোবাসা বড়লোক গরিব দেখে হয় না। আমি ওকে ভালোবাসি, আর ও এখন আমার স্বামী। আমার মাথা নিচু করে দিলে তুমি রামিসা। এই ছেলেকে আমি এক মুহূর্ত এই বাড়িতে দেখতে চাই না। রামিসা এগিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়ালো, তার চোখে দৃঢ়তা। বাবা, আপনি না বললেও আমি ওকে ছাড়বো না। ও আমার জীবনের অংশ এখন। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। সবাই চেয়ে আছে মেয়েটার দিকে, যে আজ নিজের সিদ্ধান্তে নিজের ভাগ্য লিখে ফেলেছে। আর রুদ্র চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে, মনে মনে ভাবলো, এই মেয়েটা কে, যে ভালোবাসার নামে নিজের দুনিয়া পুড়িয়ে ফেলতে পারে? দরজার বাইরে বাতাস বইছে ধীরে, যেন নতুন এক গল্পের সূচনা হয়ে গেল। রুদ্রের চোখে অনিশ্চয়তা, রামিসার চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, আর এক লুকানো রহস্য কেউ এখনো টের পায়নি। রামিসা দরজার কাছে দাঁড়িয়ে এক ঝটকায় রুদ্রর হাত টেনে ভেতরে নিল। রুদ্র বিস্ময়ে তাকিয়ে দেখল বিশাল ঘরটা যেন রাজপ্রাসাদের মতো। দেওয়ালে দামি পেন্টিং, পাশে ফুলে ভরা কাচের ফুলদানিতে সুগন্ধ ছড়িয়ে আছে। বড় একটা কিং সাইজ বেডে নরম সাদা চাদর। সবকিছু যেন তার গরিব গ্রামের ঘরের বিপরীত এক পৃথিবী। রুদ্র হাত ছাড়িয়ে নিতে চাইল। আপনি আমার হাত ছাড়েন, আমি এখানে থাকতে চাই না। রামিসা চোখ পাকিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করলো। দরজাটা বন্ধ থাকবে,
যতক্ষণ না তুমি বুঝবে আমি তোমাকে কতটা ভালোবাসি। আপনি তো খুব অসভ্য মেয়ে মানুষ। নিজের পরিবারের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি সেটাই জানেন না। আপনি আপনার বাবার সাথে যে ভাষায় কথা বললেন সেটা শুনে মনে হলো আপনার মধ্যে কোনো সম্মানবোধ নেই। রামিসার চোখে মুহূর্তেই আগুন জ্বলে উঠল। সে সামনে এগিয়ে এলো, মুখোমুখি দাঁড়ালো রুদ্রর। শোনো রুদ্র, আমার ভালোবাসাকে কেউ যদি ছোট করে আমি তাকে কখনো ছাড়বো না। সে আমার বাবা হোক, মা হোক, ভাই হোক বা যেই হোক না কেন। ভালোবাসা কখনো কারোর সামনে মাথা নোয়ায় না, বরং যার জন্য ভালোবাসা তার জন্য পৃথিবীর সাথে লড়তে জানে। রুদ্র থম মেরে তাকিয়ে রইল মেয়েটার দিকে। তার মুখে একটাও ভয়ের ছাপ নেই, শুধু দৃঢ়তা আর তীব্র বিশ্বাস। রুদ্র ভাবছে, এই মেয়েটা কি সত্যি পাগল, নাকি ওর মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না। রুদ্র চুপ করে বসলো বিছানার ধারে। তার চোখে অস্বস্তি, মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, কেন এই মেয়ে আমাকে এত ভালোবাসে? মাত্র কয়েকদিনের আলাপ আমাদের ভার্সিটিতে, ওর সাথে কথা হতো হাসি ঠাট্টা করে, কিন্তু সেটা তো শুধু সিনিয়র জুনিয়রের বন্ধুত্ব ছিল। এত দ্রুত একটা মেয়ে কিভাবে এমন ভালোবেসে ফেললো? রামিসা ওর দিকে এগিয়ে এলো, ধীরে ধীরে চুপ করে বসে পড়লো তার পাশে। তার কণ্ঠ এবার নরম আবেগ মিশ্রিত। জানো রুদ্র, আমি তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম তুমি অন্যরকম। তুমি হাসলে পুরো মন হালকা হয়ে যায়, তুমি চুপ থাকলে চারপাশ অন্ধকার লাগে। তুমি জানো না, তুমি যখন ক্যান্টিনে বসে চা খেতে আমি দূর থেকে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার সেই নির্লজ্জ হাসিটা, সরল কথা, সাধারণ পোশাক, এই সবই তোমাকে আমার কাছে আলাদা করে তুলেছিল। রুদ্র মাথা নিচু করে শুনছিল। তার বুকের ভেতর একটা অদ্ভুত চাপা কাঁপুনি তৈরি হচ্ছে, কিন্তু মুখে কঠিন গলায় বলল, এগুলো পাগলামি ছাড়া কিছুই না। ভালোবাসা এমন করে হয় না। আপনি যাকে দেখলেন তার হাসি পছন্দ হলো, তার চা খাওয়া ভালো লাগলো, তাই বলে তাকে জোর করে বিয়ে করে ফেললেন। এটা ভালোবাসা না, এটা এক ধরনের জেদ। রামিসা মুখ ঘুরিয়ে তাকালো, ঠোঁটে তিক্ত হাসি। জেদ আর ভালোবাসার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে রুদ্র। ভালোবাসা যদি হৃদয় দিয়ে অনুভব করো তখন সেটা জেদ নয়, ওটা বিশ্বাসে পরিণত হয়। আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার মধ্যে আমার শান্তিটা খুঁজে পেয়েছি। রুদ্র হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটার চোখে যেন অজানা রহস্যের গভীরতা, যেন এমন কিছু যা তার মনকে অজান্তে নাড়া দিচ্ছে। হঠাৎ বাইরে থেকে দরজায় টোকা পড়ল। রামিসার মা। রামিসা, দরজা খোলো, তোমার বাবা খুব রেগে আছে, বলছে ওই ছেলেকে বের করে দিতে হবে। রামিসা দ্রুত উঠে গিয়ে দরজার দিকে গেল। মা বলো বাবা যেন শান্ত হয়, আমি কারোর কথা শুনবো না, আমি ওর সাথে থাকবো। মা দীর্ঘশ্বাস ফেলেন। দরজার ওপাশ থেকে শুধু বললেন, তোমার বাবার রাগ সামলানো কঠিন হবে রামিসা, ভেবে দেখো। রামিসা চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ফেলল। তার কণ্ঠ নিচু কিন্তু দৃঢ়। আমি ভেবে নিয়েছি মা, যে মানুষটাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি তাকে হারাতে পারবো না। রুদ্র এই দৃশ্য দেখে অবাক। এই মেয়ে নিজের পরিবার, সম্মান সবকিছুর বিপরীতে দাঁড়িয়ে তার জন্য যুদ্ধ করছে, তবুও তার মনে একটা প্রশ্ন দপদপ করে চলছে। এই ভালোবাসার পেছনে কি শুধু অনুভূতি? না, এর ভেতর লুকিয়ে আছে কোনো রহস্য। রাতের খাবার টেবিলে সাজানো হয়েছে যথারীতি বিলাসী আয়োজন। দামি চীনামাটির প্লেট, সোনালি চামচ, মোমবাতির আলোয় ঝলমল করছে টেবিলের গ্লাসগুলো। চারিদিকে নরম আলো, কিন্তু বাতাসে অদ্ভুত এক টানটান উত্তেজনা। রামিসা শান্তভাবে বসে আছে টেবিলের এক পাশে। তার পাশে রুদ্র চুপচাপ, মাথা নিচু, চোখ শুধু নিজের প্লেটে। ওর সামনে রাখা ভাতের প্লেট এখনো আনটাচড। ওর গলায় যেন একটা অদৃশ্য গিরা লেগে আছে। কথা বেরোচ্ছে না। রুদ্র বুঝতে পারছে এই টেবিলে ওর জায়গা নেই। এখানে সবাই তাকে এমন দৃষ্টিতে দেখছে যেন সে কোনো চোর বা অপরাধী। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে চিৎকার করে উঠলেন রফিক রহমান, রামিসার বাবা। রামিসা, তোমার এত বড় সাহস হলো? ছোট লোকের বাচ্চাকে তুমি আমাদের ডাইনিং টেবিলে বসিয়েছ? তুমি জানো এই টেবিলে আমাদের ঘরের লোক ছাড়া আর কেউ বসতে পারে না? চামচের শব্দ থেমে গেল। মা, ভাই, বোন সবাই চুপ। রুদ্রর হাতের চামচ কাঁপতে কাঁপতে পড়ে গেল প্লেটের পাশে। রামিসা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার বাবার দিকে। চোখে ভয় নেই, বরং একরকম গর্ব আর প্রতিরোধ। বাবা, আপনি ভুলে যাচ্ছেন একটা কথা, ও এখন শুধু ছোট লোকের বাচ্চা না, ও আপনার মেয়ের স্বামী। আর কোনো বাবা মেয়ের জামাইকে নিয়ে এইভাবে কথা বলে না। রামিসার কথা শেষ না হতেই রফিক রহমান টেবিলে হাত মেরে উঠে দাঁড়ালেন। চোখে রাগের আগুন, কণ্ঠ যেন বজ্রপাতের মতো। চুপ, একদম চুপ করো রামিসা।
আমি এই ছোট লোককে কখনো জামাই হিসেবে মেনে নেব না, বুঝলে? আমার মেয়ে একটা রাস্তা ছেলেকে বিয়ে করেছে, এই লজ্জা আমি কোনোভাবেই নিতে পারবো না। রামিসা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তার চোখ লাল, কিন্তু চোখে পানি নেই, শুধু আত্মসম্মান আর প্রতিজ্ঞা। তাহলে আপনাকে বলছি বাবা, আমি এমন মেয়ে না যে ভালোবাসার মানুষকে লুকিয়ে রাখবে। ওর মধ্যে আপনি যতই তুচ্ছতা দেখেন, আমি সেখানে শ্রদ্ধা দেখি, ভালোবাসা দেখি, আমি গর্ব করি, কারণ আমার স্বামী সৎ, নিজের যোগ্যতায় চলতে জানে। রফিক রহমান এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এই মেয়েটা যে একসময় বাবার আদরে নরম মেয়ে ছিল, আজ এমন সাহস কোথা থেকে পেল? রুদ্র নিচু চোখে বসে সব শুনছে। তার হাতের মুঠো করা বুকের ভেতর কেমন জানি ভার হয়ে আছে। কিছু বলতে চাই, কিন্তু মুখ খুলে হয়তো কান্না বেরিয়ে আসবে। আপু, মানে রামিসা, আপনি কিছু বলবেন না? আমি এখান থেকে চলে যাব। আমি চাই না আপনার পরিবার আমার জন্য ভেঙে যাক। রামিসা তার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, তুমি কোথাও যাবে না রুদ্র। যে মানুষটা আমার জীবনের অংশ, তাকে কেউ চাইলে মুছে ফেলতে পারবে না। এই টেবিলেও তুমি বসবে, এই ঘরেও তুমি থাকবে, আমি আছি তোমার পাশে। মুহূর্তের জন্য পুরো ঘরে নিস্তব্ধতা। সবাই তাকিয়ে আছে এই মেয়েটার দিকে, যে নিজের ভালোবাসার মানুষকে রক্ষা করতে নিজের পরিবারের বিপক্ষে দাঁড়িয়েছে। রফিক রহমান মুখ ফিরিয়ে নিলেন, ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে, তুমি যদি এই ছেলেকে ঘরে রাখতে চাও রাখো, কিন্তু আজ থেকে তুমি আমার মেয়ে নও। এই কথা বলেই তিনি ধীরে ধীরে টেবিল ছেড়ে চলে গেলেন। মায়ের চোখে পানি, ভাই বোন চুপ করে বসে আছে। রামিসা ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু চোখে এক ফোঁটা জলও নেই। রুদ্র তার পাশে গিয়ে আসতে বলল, আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? আপনার কিছুই তো আমাকে দিতে বাধ্য না। কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি না, আমি তোমার মধ্যে কিছু খুঁজে পেয়েছি যা আমার নিজের থেকেও রহস্য। রুদ্রর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। তার মনে হচ্ছে এই মেয়েটার ভালোবাসার ভেতর কিছু একটা আছে, যা সে এখনো বুঝতে পারছে না। রাত্রিটা আরো গভীর হয়ে গেল। বাড়ির বাতাস ভারী, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। রামিসা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ল ধীরে, ভালোবাসা যদি যুদ্ধ হয়, তবে আমি জিততে চাই না, শুধু চাই যার জন্য লড়ছি সে যেন আমার পাশে থাকে। আর রুদ্র বিছানার এক কোণে বসে ভাবছে, এই মেয়েটার ভালোবাসা সবসময় এরকমই থাকবে তো, নাকি সময়ের ভিড়ে সে ভালোবাসা হারিয়ে যাবে? রাত নেমেছে নিস্তব্ধ হয়ে। চাঁদের আলো জানালা পেরিয়ে রামিসার ঘরে নরমভাবে ঢুকে পড়েছে। সাদা পর্দা গুলো দুলছে বাতাসে, আর ঘর জুড়ে এক অচেনা গন্ধ, হয়তো আদরে, হয়তো ভালোবাসার শুরু। রুদ্র এক কোণে বসে আছে বিছানার ধারে, তার চোখে ক্লান্তি, মনে একরাশ অস্থিরতা। বিয়ের পর থেকে এখন পর্যন্ত সে বুঝে উঠতে পারছে না এই রাতটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত না সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক তখনই দরজার ওপাশ থেকে নরম শব্দে পায়ের নূপুর বাজলো। রামিসা এসে দাঁড়ালো। গায়ে গাঢ় লাল শাড়ি, কপালে ছোট্ট টিপ, চুল খোলা। তার চোখে এমন এক মায়া, যা এক সাহস, যা রুদ্রকে অনিচ্ছাও তাকিয়ে থাকতে বাধ্য করে। রামিসা একটু হেসে বলল, রুদ্র, আজ তো আমাদের বিয়ের রাত, আমাদের নতুন জীবনের শুরু। তুমি আমাকে একবারও কিছু বললে না। রুদ্র মুখ ঘুরিয়ে ফেলল। দেখুন, আমাদের বিয়েটা জোর করে হয়েছে। আপনি আমার সিনিয়র, আমি আপনার জুনিয়র। আমি এখনো মানসিকভাবে এটা মেনে নিতে পারছি না। রামিসা ধীরে ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠ মিষ্টি অথচ দৃঢ়। ভালোবাসা কখনো একদিনে জন্মায় না রুদ্র, সময় লাগে, বিশ্বাস লাগে, কিন্তু আমি বিশ্বাস করি একদিন তুমি আমাকে মেনে নিবে, আর আমি অপেক্ষা করব যতদিন লাগে ততদিন। রুদ্র মাথা নিচু করে থাকলো। তার মনে হচ্ছে মেয়েটার জেদের মধ্যে এক ধরনের পাগলামি আছে, আবার অদ্ভুত কোমলতাও। রামিসা আরো কাছে এগিয়ে এলো। চাঁদের আলোয় রুদ্রর মুখটা যেন স্পষ্ট দেখা যাচ্ছে, ভয়, দ্বিধা আর অল্প লজ্জা। সে আস্তে বলল, জানো, আমি তোমার সাথে কোনো দাবি নিয়ে আসিনি, শুধু চাই তুমি একটু আমার দিকে তাকাও। দেখো আমার চোখে তোমার জন্য কতটা ভালোবাসা জমে আছে। রুদ্র চোখ তুলে তাকাতেই কিছুক্ষণের নীরবতা। দুজনে দৃষ্টি মিলল, যেন এক অদ্ভুত নীরব প্রতিশ্রুতি ছড়িয়ে পড়ল বাতাসে। রামিসা হালকা করে বলল, এত তাড়াহুড়ো নেই রুদ্র, তুমি ধীরে ধীরে ভালোবাসো আমাকে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে এখন একটু আদর তো চাওয়া যায়, তাই না?
তার কণ্ঠে ছিল একরকম স্নেহ আর আবেগের কম্পন। রুদ্র কিছু বলার আগেই সে তার পাশে বসে পড়ল। তার চোখে অজানা এক জ্যোতি, যেখানে রাগ নেই, আছে শুধু প্রত্যাশা। রুদ্র বুকের ভেতর ধক করে উঠছে। সে জানে না এটা ভয় না, অচেনা টান। রামিসা ধীরে বলল, তুমি যদি আজ কিছু না বলো তবে আমি মনে রাখবো এই রাত আমাদের শুরু, আমাদের গল্পের প্রথম অধ্যায়। রুদ্র চুপচাপ তাকিয়ে রইল। তার মনের অজান্তে নরম একটা অনুভূতি জন্ম নিচ্ছে, যেটাকে হয়তো ভালোবাসা বলা যায় না, কিন্তু অস্বীকারও করা যায় না। বাতাসে নরম গন্ধ ভাসছে, জানালা দিয়ে চাঁদের আলো তাদের দুজনকে এক ফ্রেমে বেঁধে ফেলেছে। রুদ্র মনে মনে ভাবছে, এই মেয়েটার ভালোবাসা হয়তো পাগলামি, কিন্তু এর ভেতরে এক অদ্ভুত সত্তা আছে। বাইরে রাতের পাখিরা ডাকছে, ভেতরে দুজন মানুষ একে অপরের একদম বিপরীত, তবুও একই ছাদের নিচে একই নতুন গল্পের শুরু লিখছে, যার নাম ভালোবাসা না হলেও অনুভব। রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে রামিসার মুখে। সেই আলোয় তার কানের দুলটা চকচক করছে। রামিসা ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে আসে। রুদ্রর বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। ঠিক বোঝে না সে ভয় পেয়েছে নাকি একটা টান অনুভব করছে। রামিসা নরম স্বরে বলে, রুদ্র, জানো আমি সারা দিন শুধু তোমার কথাই ভেবেছি। রুদ্র তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। তার ঠোঁট শুকনো, চোখে দ্বিধা। রামিসা কাছে এসে তার শার্টের কলারে হাত রাখে। রুদ্র স্থির হয়ে যায়। তারপর ধীরে, খুব ধীরে রামিসা মুখটা রুদ্রর দিকে নিয়ে আসে, আর মুহূর্তেই তার ঠোঁট ছুঁয়ে দেয় রুদ্রর ঠোঁটে। রুদ্র চমকে ওঠে, শরীরটা শক্ত হয়ে যায়, কিন্তু রামিসার ঠোঁটের ছোঁয়া যেন এক অজানা কম্পন ছড়িয়ে দেয় তার ভেতর। কয়েক সেকেন্ড পর রামিসা নিজে থেকে সরে আসে, তার মুখে একরাশ শান্তি, তবুও চোখে লুকানো সাহস। রুদ্র নিচু গলায় বলে, আপনি এসব করছেন কেন? আমি এসবের জন্য এখনই প্রস্তুত না। রামিসা আপু, সময় নাও রুদ্র, ভালোবাসা জোর করে হয় না সেটা আমি জানি, কিন্তু আমার অনুভব, আমার ভালোবাসা, সেটা থেমে থাকবে না। রুদ্র বিভ্রান্তি দৃষ্টিতে তাকিয়ে থাকে। রামিসা এক ধাপ এগিয়ে এসে তার হাতটা নিজের হাতে নেয়। আমি তোমার অপেক্ষা করব যতদিনই লাগুক না কেন, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি ভালোবাসলে সেটা অর্ধেক করে করি না, আমি সবকিছু দিয়েই ভালোবাসি। রুদ্র কিছু বলতে যাবে, কিন্তু রামিসা আবারও তার দিকে ঝুঁকে আসে। এবার তার কণ্ঠে একরাশ মায়া মিশে যায়। তুমি যদি না চাও আমি জোর করব না, কিন্তু একটা কথা বলি, তোমার এই নীরবতাও আমি ভালোবাসি। রামিসা হালকা করে রুদ্রকে বুকে জড়িয়ে ধরে, খুব কোমল ভাবে। এতটা অস্বস্তি করো না রুদ্র, তোমার ভেতরের ভয় আমি বুঝতে পারি। আমি তোমার পাশে থাকবো যতক্ষণ না তুমি নিজে থেকে আমার দিকে ফিরে আসো। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে থাকে, মুখ নামিয়ে নেয় নিচের দিকে, যেন চাঁদের আলোতে তার মুখ দেখা না যায়। তার বুকের ভেতর কেমন জানি ব্যথার শান্তির মিশেল তৈরি হয়। রামিসা তখন আস্তে করে বলে, জড়িয়ে ধরা, কিস করা, এসব আমি করবোই রুদ্র, কারণ আমি আমার ভালোবাসা লুকাতে পারি না। তুমি চাইলে রাগ করো, কিন্তু আমি থামবো না। রামিসা একবার গভীরভাবে রুদ্রর দিকে তাকিয়ে ধীরে ধীরে দূরে সরে যায়। ঘরের বাতাসে তখন শুধু তার সুগন্ধ আর অচেনা এক আবেগের ছায়া ঘুরতে থাকে। রুদ্র নিঃশব্দে বসে পড়ে বিছানার ধারে, মুঠো করে ধরে নিজের হাত। নিজের মধ্যে গুমড়ে ওঠে একটাই প্রশ্ন, এই মেয়েটা কি সত্যি এতটা ভালোবাসে আমাকে, নাকি আমি নিজেই হারিয়ে যাচ্ছি ওর ভালোবাসার ভেতর? সকালের রোদটা ছাদের এক কোণে এসে থেমে আছে। হালকা বাতাসে কাপড়ের দড়িতে শুকোতে থাকা শাড়িগুলো তুলছে ধীরে ধীরে। রুদ্র একা বসে আছে ছাদের পাটাতনে, হাতে এক কাপ চা, চোখে কেমন এক অজানা ভাব, চারপাশে শান্ত নীরবতা, শুধু দূরে পাখির ডাক। ঠিক তখনই দরজার দিক থেকে হেঁটে আসে রামিসার ছোট ভাই হৃদয়। মুখে কৌতূহল ঝুলে আছে, চোখে দুষ্টু ঝিলিক। দোলা ভাই, একটা কথা জিজ্ঞেস করি। বলো হৃদয়, কি জানতে চাও? হৃদয় একটু কাছে সে গম্ভীর ভঙ্গিতে বসে পড়ে। আপু তোমাকে কেন বিয়ে করলো? রুদ্র কপালের দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ থাকে, তারপর হেসে বলে, তোমার আপু আমাকে ভালোবাসে তাই? সেটাই তো ভাবার বিষয়। দোলা ভাই, আপুর মতো রাগী জেদি মানুষ কাউকে ভালোবাসলো কিভাবে? আমি তো আপুর মুখ দেখলেই ভয় পেয়ে যাই। রুদ্র হেসে ফেলে, চোখে একটুখানি মায়া ফুটে ওঠে। তোমার আপু রাগী ঠিকই, কিন্তু ভেতরে খুব নরম মানুষ। ও রাগে যা বলে সেটা আসলে নিজের ভেতরের ভালোবাসা লুকানোর জন্য। মানে কথা শুনলেই সে অনেক ভালো হয়ে যায়? কথা শুনলেই তো তোমার আপু পৃথিবীর সেরা মেয়ে। তাহলে তুমিও কি আপুকে ভালোবাসো দোলা ভাই? রুদ্র এক মুহূর্তে থেমে যায়, চোখে একটুখানি অস্থিরতা দেখা দেয়, তারপর ধীরে বলে, না হৃদয়,
আমি তোমার আপুকে ভালোবাসি না। তাহলে? আমি তোমার আপুকে শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমার ভার্সিটির সিনিয়র ছিলেন, তাই একরকম বন্ধুর মতোই দেখি। এই বিয়েটা হঠাৎ জোর করেই হয়েছে। আমি এখনো নিজেকে মানিয়ে নিতে পারিনি। কিন্তু আপু তো খুব সিরিয়াস তোমাকে নিয়ে। রাতে বাবার সাথে কিভাবে ঝগড়া করলো? রুদ্র একটু থমকে যায়, তারপর মৃদু হেসে বলে, তোমার আপু সত্যিই ভালো মানুষ। হয়তো সময়ের সাথে আমিও ওর মনটা বুঝে যাব। আমি তো এখন থেকে বুঝে ফেলেছি তুমি আপুকে ভালোবাসবে দুলাভাই, আজ না হোক কাল। রুদ্র হালকা হেসে চুপ করে থাকে। চাঁদের বাতাস তখন তার চুলে লেগে যায়। রোদটা একটু উজ্জ্বল হয়ে ওঠে। মনে হয় যেন প্রকৃতিও নিঃশব্দে কিছু একটা বলছে, যা রুদ্র এখনো বুঝতে পারছে না। চাঁদের আকাশটা তখন হালকা নীল। সকালের রোদে রুদ্রের মুখটা শান্ত, ভাবনায় ডুবে আছে সে। পাশে বসে হৃদয় এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে ছাদের দরজার দিকে একটা কড়া কণ্ঠ শোনা গেল। হৃদয়, তুই এখানে কি করছিস? পড়াশোনা নেই তোর? হৃদয়ের মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। মাথা নিচু করে বলে, আপু আমি তো দুলাভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। গল্প করবি পরে, এখন নিচে গিয়ে বই খুলে বস, না হলে টিচারকে ফোন করব। না না আপু, এক্ষুনি যাচ্ছি। এই বলে ছুটে সিঁড়ি দিয়ে নেমে গেল হৃদয়। রুদ্র ঠোঁটের কোণে মুচকি হাসলো। আপনার ভাই তো সত্যি আপনাকে খুব ভয় পায়। রামিসা হাসতে হাসতে চুলে হাত বোলাই। একটু শাসন করতে হয়, না হলে দিনভর গেমস খেলবে, বই ছোবেও না। ভয় না পাইলে এই বয়সে কারো বুদ্ধি আসে না। আপনি সত্যি অন্যরকম মানুষ। রাগ, আদর, শাসন সব একসাথে মিশে গেছে আপনার মধ্যে। রামেশা কিছু না বলে কাছে এসে বলল, চলো, নাস্তা রেডি, সবাই নিচে বসে খাচ্ছে। তুমি কেন এখনো এখানে? না, আমি আপনাদের ডাইনিং টেবিলে বসে খেতে চাই না। আমি চাই না কেউ আবার আমাকে অপমান করুক। রামেশা একটু থেমে গেল। তার চোখে একটুখানি কষ্টের ছায়া দেখা গেল। রুদ্র, তুমি আমার স্বামী, তোমাকে কেউ অপমান করতে পারবে না আমি থাকতে। ঠিক আমি জানি, কিন্তু তাও আমি এখন কারো চোখে চোখ রাখতে পারি না। এখনই নয়, কিছু সময় চাই নিজেকে মানিয়ে নিতে। রামেশা নিঃশ্বাস ফেলল, তারপর শান্তভাবে বলল, আছে, তাহলে রুমে চলো, আমি তোমার খাবার রুমেই এনে দিব। আপনি নিজে খাবার আনবেন? হ্যাঁ আনবো। নিজের স্বামীর জন্য এক প্লেট খাবার দিতে কি লজ্জা লাগে নাকি? রুদ্র কিছু না বলে উঠে দাঁড়ালো। রোদ তার মুখে পড়ছে, চোখে অদ্ভুত এক কোমলতা ঝিলিক দিচ্ছে। রামিসা পাশে পাশে হাঁটছে, মুখে হালকা হাসি। কিন্তু মনে কত কথা জমে আছে সে জানে। এই সম্পর্কটা শুরু হয়েছিল জোর করে, কিন্তু এখন সে সত্যি করে তুলবে। সময়ের সাথে ভালোবাসা ধীরে ধীরে ছোঁয়ায় রুমটা নীরব, কেবল ঘড়ির টিকটিকি মাঝে মাঝে ভেদ করে। রুদ্র হলদেটে আলোতে বিছানার পাশে বসে প্লেট হাতে নিঃসারে ভোজন ক্ষুধা মেটানোর চেষ্টা করছে। কিন্তু মনটা অচল। বাইরে রোদ কম, জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে। 2-3 ধাপের আড়াল থেকে রামিসা নরম হেঁটে এসে দাঁড়ালো। তার হাতে ট্রে ধরে সুগন্ধি ভরা খাবারের প্লেট। চোখে ছিল অদ্ভুত এক প্রত্যয় আর ঠোঁটের মৃদু হাসি। রুদ্র স্বাভাবিকভাবে এক নজরে তাকিয়ে নিল। মনে হয় চোখে খুঁজছে নতুন কোনো চিহ্ন। রামিসা প্লেটটি বিছানার সামনে টেবিলের ওপর রাখলো, তারপর নিজে নড়ে চড়ে বসলো রুদ্রের সামনেই। সে নরম কণ্ঠে বলল, খাও রুদ্র। আপু, আপনারা ডাইনিং এ সবাই খান, আমি ঠিক আছি, আমি নিজে খেয়ে নেই। রামেশার চোখে জ্বরের চাহনি, হাসিটা মৃদু কিন্তু ভঙ্গিটা অক্ষুণ্ণ আবেগে ভরা। সেটা হবে না, আমি বলছি তোমাকে খাইয়ে দেব। রুদ্র হালকা লজ্জা পেল আর একটু অনড় হয়ে পড়ল। আপু সত্যি বলছি, আমার প্রয়োজন হবে না। বেশি কথা নয়, হা করো। শব্দটা সহজ, কিন্তু সেই হা শব্দে ছিল আদর, আদেশ আর একটুখানি মায়ার মিশেল। রুদ্রের গলা শুকনো হয়ে গেল। সে জানে আজ বেশি লড়াই করা ঠিক হবে না। এই মেয়েটার জন্য লড়াই করার মাঝে কিছু অদ্ভুত শান্তি আছে। সে চুপচাপ হা করলো। রামেশার মুখে খুশির ঝিলিক এসে গেল। সে প্লেট থেকে একটু খাবার তুলে রুদ্রের কাছে এগিয়ে নিয়ে এলো। হাতটা কম্পয়মান ছিল না, অথচ স্পর্শটা ছিল অতি কোমল। রামেশা বলল, ওখানে আরো একটু রাইস নেই? আর একটু নেব? রুদ্র অস্বস্তিতে আবার কিছু বলার চেষ্টা করলো, কিন্তু রামেশার জানলেনি। সে আস্তে আস্তে রুদ্র ঠোঁটের কাছে চামচটা ধরিয়ে দিল। চামচে মিশে থাকা গরম ভাতের সামান্য দানা রুদ্রের ঠোঁটে এসে লাগলো। রুদ্র অবাক হয়ে চোখ বুঝলো। সোজা সাদাশীতে এই আচরণে যেন অচেনা এক উষ্ণতা ঢুকে পড়ল। 1-2 কামড়, তারপর রামেশা হাসলো, কণ্ঠে মৃদু তৃপ্তি, চোখে আজ লজ্জা। দেখো, এত কিছুর পরেও তোমার খেতে ইচ্ছে নেই বলে আমি নিজে তোমাকে খাইয়ে দিচ্ছি।
রুদ্র চুপচাপ খেতে থাকে। তার হাতে চামচ নেই, কেউ যে তাকে খাইয়ে দিচ্ছে সেই অনুভবটা তার কাতর মনকে অচেনাভাবে নরম করে দিল। মাঝে মাঝে সে চেয়ে দেখে রামিসার চোখে সেগুলো নরম, স্নেহময় এবং অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী। রামিসা মাঝে মাঝে হালকা কথা বলে, ঠোঁট ছোঁয়া, জিজ্ঞাসা, এক দুই উস্কানিমূলক উপদেশ, কিভাবে খেতে হবে, বেশি নেবার কথা, একটু জল খাওয়ার কথা। রুদ্রের অস্বস্তি ক্রমে মিলতে থাকলো। বদলে এলো শান্তি আর লজ্জা সমেত একটা সন্তুষ্টির হাসি। খাবার শেষের দিকে রামিসা প্লেটটা সরিয়ে রেখে বলল, তুমি যদি একটু সময় দাও আমি ধীরে ধীরে সব ঠিক করে দিব। রুদ্র কিছু বলল না, তার মুখে অচেনা এক হাসি জন্মাতে লাগলো। বিকেল নেমে আসছে জানালার পাশে। ঘরে কোণে তাদের দুজনের মাঝে একটা নরম শীতলতা জড়িয়ে পড়ল। রুদ্র বুঝতে পারছে আজকের এই ছোট্ট কাজটি, এই খাবার খাওয়ানোর সেই কতটুকু আদর তার মনে এক আলোক বর্তিতা জ্বালিয়ে দিল। তুমি ধীরে ধীরে এসো, আমি তোমার অপেক্ষা করব। আমি চেষ্টা করব আপু। ঘরটা তখন নীরব, তাদের মাঝে কোনো কথার প্রয়োজন নেই, শুধু দুজনেই হৃদয় একটু কাছাকাছি হয়ে গিয়েছে। আর সেই কাছাকাছি হওয়াটা ছিল নীরব, মৃদু কিন্তু অনিবার্য। রামিসা ধীরে ধীরে রুদ্রের কাছে চলে গেল, তারপর আস্তে করে রুদ্রের মুখটা ধরে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোমল স্পর্শে কিস করতে থাকলো তাকে। এত সফট কিস করছে যে রুদ্রের ভিতরে অনুভব করতে শুরু করলো। তার সারা শরীর শিরশির করে উঠল। রুদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। রুদ্রের জোরে নিঃশ্বাস রামিসার মুখে আশ্রে পড়ল। রামিসা ঘনিষ্ঠ হতে চাইল রুদ্রের সাথে। সে আস্তে আস্তে রুদ্রের শার্টের বোতাম খুলতে থাকে। এক পর্যায়ে সেটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর রুদ্রকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তার উপর উঠে বসে। আবার রুদ্রের ঠোঁট কামড়ে কিস করতে লাগে। রুদ্রের নাজেহাল অবস্থা, সে এখন কি করবে? রামিসা যেভাবে তার কাছে আসছে তার নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাচ্ছে। রামিসা ধীরে ধীরে উত্তেজিত হয়ে যাচ্ছে, পাগলের মতো আচরণ করছে রুদ্রকে কাছে পাওয়ার জন্য। রুদ্র ঠোঁটে বুকে চুম্মা দিয়ে যাচ্ছে সমান তালে। হঠাৎ রুদ্র রামিসাকে ধাক্কা দিল। রামিসা ছিটকে পড়ে গেল বিছানার উপর। রুদ্র বলল, সরি, আমি আপনার সাথে এখন ঘনিষ্ঠ হতে পারবো না। আমি বলেছি তো, আমার সময় দরকার। রামিসার লজ্জায় মাথা নিচু হয়ে গেল। সে একটা মেয়ে হয়ে এতটা চাইলো রুদ্রকে, আর রুদ্র তাকে পাত্তাই দিল না। ব্যাপারটা একটু অপমান বোধ করলো রামিসা। তারপর কিছু না বলে সে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র মনে মনে বলল, আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার নেই। যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করব আপনাকে আমি। তারপর রুদ্র ফোন বের করে কাউকে একটা ফোন দিল। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। তুমিও নিজের খেয়াল রেখো, সবকিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে ফোন কেটে রুদ্র বেলকনিতে চলে গেল। রুদ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাদের এই অদ্ভুত জীবনের সাথে এমন কেউ জড়িয়ে যায় যাকে আমরা জীবনে আনতেই চাইনি, কিন্তু হয়তো তার ভাগ্যে লেখা ছিল এটা, তাই কোনো না কোনোভাবে জড়িয়ে গেছি। সকালটা উজ্জ্বল, হালকা বাতাস বইছে। রামিসা রুদ্রকে নিয়ে ভার্সিটির পথে হাঁটছে। রুদ্র শান্ত, একটু লাজুক, আর রামিসার চোখে আনন্দ আর গর্ব। হঠাৎ রামিসার কয়েকজন বান্ধবী সামনে চলে আসে, মুখে বিস্ময়ের ছাপ, চেহারায় কৌতূহল। কিরে রামি, শুনলাম তুই নাকি রুদ্রকে বিয়ে করেছিস, সত্যি নাকি? হ্যাঁ, আমি তো ওকে বিয়ে করেছি। কি? কেমনে? কি ব্যাপার? এক জুনিয়র ছেলেকে কিভাবে বিয়ে করে ফেললি? এক বান্ধবী চোখ বড় করে চেঁচালো। রামিসা ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলে, সিনিয়র জুনিয়র তাতে কি হয়েছে? আমার ওকে ভালো লাগছে, আমি ওকে ভালোবাসি, তাই বিয়ে করেছি। সবাই একসঙ্গে থমকে যায়। আরেক বান্ধবী জিজ্ঞেস করলো, বাবা একদম মানেননি, খুব রাগও করেছিলেন, তবে আমি জানি ধীরে ধীরে তিনি মেনে নিবেন। রুদ্র সত্যিই ভালো ছেলে, মানুষটা সব দিকে সৎ। সময়ের সঙ্গে সঙ্গে বাবা তাকে বুঝবেন নিশ্চয়ই। বান্ধবীরা মিলে মাথা কাত করে রামিসার কথাগুলো শুনলো। কেউ কেউ হেসে ফেল, কেউ আবার অবাক হয়ে চুপ। রুদ্র পাশে থেকে মাথা নেড়ে বলল, আপনি সত্যি সবসময় এত আত্মবিশ্বাসী? যদি ভালোবাসা থাকে রুদ্র, তখন আত্মবিশ্বাস আসতেই হয়, আর তুমি আমার জন্য এই আত্মবিশ্বাসের কারণ। ঠিক আছে আপু, আমি চেষ্টা করব যেন আপনার বাবাকে খুশি করতে পারি। আমি জানি তুমি পারবে রুদ্র, আর আমি পাশে থাকবো সব সময়। দুপুরের রোদ ঘরের মধ্যে ঢুকে পড়েছে। রামিসার বাবা অফিস থেকে এসে অস্থির হয়ে সোফায় বসে পড়লেন। চুলগুলো হাত দিয়ে ঝাঁকান, চোখে জোরে জোরে রাগের ছাপ। পানি এনো। তার কথা যেন কেউ শুনেও শুনছে না। তিনি চিৎকার করলেন, এত কাজের ব্যস্ততা কেন? পানি আনতে বলেছি, কেউ শুনতে পাচ্ছ না? কেউ কিছু করলো না, সবাই নিজেদের কাজের মধ্যে ব্যস্ত।
রামিসার বাবা আরো রেগে গিয়ে চিৎকার করতে থাকলেন। ঠিক তখনই রুদ্র আস্তে করে সামনে এগিয়ে এসে একটি গ্লাস পানি নিয়ে দাঁড়ালো। আঙ্কেল, আপনার জন্য পানি। রামিসার বাবা চোখ বড় করে রুদ্রকে দেখলেন, রাগ চেপে ধরে গলার স্বর ভাঙতে ভাঙতে বলেন, ছোট লোক, আমি তোমার হাতের পানি খাবো না। রুদ্র শান্ত স্থির ভঙ্গিতে চোখে চোখ রেখে বলল, আঙ্কেল, ছোট লোক বড় লোকের গায়ে লেখা থাকে না? আপনি তো দেখি কাজের মেয়ের হাতেও পানি খান। ও তো আমার থেকেও ছোট লোক, তাহলে তার হাতে কেন পানি পান করেন? রামিসার বাবা কিছুক্ষণ থমকে গেলেন, মুখের রাগটা হালকা হলেও চোখে অদ্ভুত বিস্ময়। সেই কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য না। আসলে আঙ্কেল, আপনি আমাকে পছন্দ করতে পারছেন না, তাই আমার সবকিছুই আপনার খারাপ লাগছে। যেদিন আমাকে পছন্দ করতে শুরু করবেন, সেদিন দেখবেন আমার সবকিছুই আপনার ভালো লাগবে। রামেশের বাবা চোখ ভিজিয়ে একটু থমকে গেলেন, তারপর ধীরে ধীরে চুলগুলো পিছনে সরিয়ে মাথা নেড়ে বললেন, এত জ্ঞান দিও না। তোমার মতন ছোট লোককে আমি মেনে নিব না, এটাই বাস্তবতা। আঙ্কেল, বাস্তবতা যদি সত্যি ভালোবাসার পথে আসে, তাহলে জ্ঞান আর বাস্তবতার মধ্যে পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গিতে। রামেশের বাবা আর কিছু বললেন না। তিনি চুপচাপ সোফায় বসে রুদ্রকে কিছুটা বিব্রত চোখে দেখলেন। রুদ্রের চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসে রামেশের বাবার রাগ ক্রমে হ্রাস পেতে থাকে। রামেশের বাবা ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করে সোফায় বসে পড়লেন। ঘরের নীরবতা যেন তার নিজের ভেতরের ভাবনায় ঘেরা। চোখ বন্ধ করে মনে মনে বললেন, এই রুদ্রের আচরণ, কথাবার্তা যেন আমার কাছে খুব পরিচিত, কিন্তু এমনটা কি সম্ভব? তার মনে হলো রুদ্রর চোখের গভীরতা, চুপচাপ থাকা ভঙ্গি, এমনকি হেসে ওঠার ভঙ্গিটাও যেন তার কাছে অচেনা নয় মনে হলো। কারো সাথে আমি এত গভীরভাবে মিল খুঁজে পাই, কিন্তু এটা তো হওয়ার কথা নয়। সে নিজেকে ধমক দিল, সম্ভব না। আমি হয়তো ভুল বুঝেছি, এমন কিছু মনে করা ঠিক নয়। কিন্তু ভেতরে একটা জিজ্ঞাসা ক্রমে জাগতে লাগলো। কেন আমার হৃদয় এই ছোট লোকটাকে এত গভীরভাবে চিনতে চাইছে? কেন এত অচেনা অথচ এত পরিচিত অনুভূতি? ঘরে কোণে আলো খেলছে, আর রামেশের বাবা বুঝতে পারছিলেন কোনো না কোনো রহস্যের ছায়া রুদ্রের সঙ্গে তার সম্পর্কের ভেতরে ঢুকে গেছে, এমন কিছু যা তিনি কখনো পুরোপুরি বোঝেননি। মনে হঠাৎ একটা অদ্ভুত অস্থিরতা, অবচেতন মনে প্রশ্ন জাগলো, এই ছেলে আসলে কি, আর কেন সে আমাকে এত অচেনা তবুও পরিচিত মনে হয়? ঘরটি নীরব, কিন্তু বাবার ভেতরে একটি রহস্যের ছায়া গাঢ় হয়ে উঠছে, যা ধীরে ধীরে তাকে কাঁপাচ্ছে। রাত্রির হালকা বাতাস বইছে বেলকুনিতে। রুদ্র সাজের আলোয় বই হাতে বসে আছে, মনোযোগ দিয়ে পাতা উল্টাচ্ছে। হঠাৎ বেলকুনির দরজা ধাক্কা খেয়ে খুলে রামেশ শর্মা বেরিয়ে এলেন। রুদ্র বাবা, একটা কাজ করতে পারবে? রুদ্র দ্রুত বই পড়া থামিয়ে তাকালো। হ্যাঁ আন্টি, বলুন কি করতে হবে? আসলে হৃদয়ের একটু জ্বর এসেছে, ওর জন্য একটু ওষুধ এনে দিতে পারবে? রামেশ শর্মা বলেন, মুখে একটু চিন্তার ছাপ। রুদ্র কাঁধ হালকা নেড়ে বলল, চিন্তা করবেন না আন্টি, আমি এখনই এনে দিচ্ছি। এই বলে সে হাত দিয়ে বইটি সযত্নে রাখলো। উঠে দাঁড়ালো। সিঁড়ি ধরে নেমে যেতে যেতে মনে মনে ভাবলো, ছোট ছোট দায়িত্ব কখনো কখনো মানুষের মনকে বড় করে তোলে। ধীরে ধীরে সে ওষুধের জন্য এগিয়ে গেল, আর রামেশ শর্মা চোখে হালকা হাসি ধরে তাকিয়ে রইলেন। রুদ্র ধীরে ধীরে ওষুধগুলো হাতে নিয়ে হৃদয়ের পাশে গেল। ছোট ভাইয়ের জ্বর হালকা, তার চোখে ক্লান্তির ছাপ। রামেশ শর্মা হাত দিয়ে সতর্কে হৃদয়কে ওষুধ খাইয়ে দিলেন। সব শেষ হওয়ার পর তিনি ধীরে ধীরে রুদ্রের পাশে বসে বললেন, তুমি রামিসার বাবার কথায় কিছু মনে করো না রুদ্র। রামিসা হঠাৎ করে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে, তাই তিনি মেনে নিতে পারেননি। আমি কিছু মনে করিনি আন্টি। তোমার পরিবারে কে কে আছে সেটা তো জানাই হলো না রুদ্র। রামেশ শর্মার কণ্ঠে হালকা কৌতূহল এবং ভ্রুক্ষেপ মিশিয়ে বলেন, আমার শুধু মা আছে, আর কেউ নেই। সে কি, তোমার বাবা কি হয়েছে? আমার বাবা আমার জন্মের আগেই মারা গিয়েছেন। তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল রুদ্র? অ্যাক্সিডেন্টে। রুদ্র চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল। রামেশ শর্মা হঠাৎ ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করলো। চোখ ছাপিয়ে গেল কষ্টের আভাস। রুদ্র স্বাভাবিক ভঙ্গি রেখে বলল, কিন্তু চোখে কিছুটা বেদনাহীন দাগ। ঠিক সেই মুহূর্তে রামেশা ঘরে ঢুকলো, তার চোখে অবাক হওয়ার ছাপ। সে কি রুদ্র, তুমি আমাকে কখনো বলনি যে তোমার বাবা নেই? রুদ্র ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে অল্প লাজ আর স্বচ্ছ ভাব।
আপনি কখনো জানতে চাননি বাবার বিষয়ে, তাই বলিনি। রামিসা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রুদ্রর দিকে তাকিয়ে রইল। মনে হলো এই ছোট্ট ঘটনা তার জন্য নতুন এক দুঃখের দরজা খুলে দিয়েছে। রামিসার মা ধীরে ধীরে রুদ্রর পাশে বসে, তার চোখে কোমলতা আর মুখে মৃদু হাসি। রুদ্র, তুমি কষ্ট পেও না বাবা, প্লিজ। বুঝতে পারছি তুমি জীবনে বাবার ভালোবাসা পাওনি, কিন্তু তুমি দেখবে একদিন রামিসার বাবা তোমাকে নিজের বাবার মতোই ভালোবাসবে। রুদ্র হালকা হাসি দিল, চোখে অদ্ভুত স্থিরতা। আমি সেই দিনের অপেক্ষাতেই আছি আন্টি। আমি চাই আঙ্কেল আমাকে বাবার মতোই ভালোবাসুক। রামিসার মা কিছুক্ষণ চুপ করে রুদ্রর দিকে তাকিয়ে থাকলেন, তারপর হালকা হেসে বলেন, তুমি সত্যিই সাহসী ছেলে রুদ্র। সেই মুহূর্তে রামিসার বাবা দরজার বাইরে দাঁড়িয়ে পুরো কথোপকথন শুনতে পাচ্ছেন। তিনি ভেতরে ঢুকলেন না, শুধু নীরব দৃষ্টিতে কিছুক্ষণ থমকে দাঁড়ালেন। মনে মনে বলেন, এতটুকু একটা ছেলে বাবার ভালোবাসা সে কখনো পায়নি। হৃদয়ে এক অদ্ভুত কষ্টের ছায়া এসে উপস্থিত হলো, চোখে লজ্জা, তবে মুখে কিছু না দেখানোর চেষ্টা। তিনি ধীরে ধীরে সিঁড়ির দিকে ফিরলেন, পেছনে তাকিয়ে শুধু তাকিয়ে থাকলেন রুদ্রর দিকে, যেন নিজের ভেতরে অচেনা সংবেদনাটাকে স্বীকার করতে চাচ্ছেন। রুমের মধ্যে রুদ্র চোখ নামিয়ে বসে রামিসার মায়ের দিকে তাকালো। মনে মনে ভেবেছে, এই জীবন, এই মানুষরা ধীরে ধীরে তাকে সেই বাবার ভালোবাসার অনুরণে ভরে দেবে, যা তার জীবনে কখনো হয়নি। ঘরের নীরবতা যেন আজ আরো গভীর, আর সেই নীরবতার মধ্যে দুজনের ভেতর ঘুরে বেড়াচ্ছে নিঃশ্বাস আর অচেনা আশা। সন্ধ্যা নেমেছে, খাবারের ঘরে সবাই প্রস্তুত। টেবিলে সাজানো খাবারের ধুলোকণার মধ্যে আলো ঝলমল করছে। হালকা আলো আর ফাঁকা ঘরের নীরবতা যেন সবকিছুর মাঝে অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ রামিসার বাবা রামিসার মায়ের চোখের দিকে চোখ তুলে বললেন, রুদ্রকে ডেকে নিয়ে আসো। রামিসা মা প্রথমে অবাক হয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন, মুখে বিস্ময়, চোখে প্রশ্ন। মনে হলো যেন কানে ভুল শুনেছে। কি বললেন? তিনি হেসে হেসে জিজ্ঞেস করলেন, একটু সন্ধিয়ান ভাবে। রামিসার বাবা একটু রাগী কণ্ঠে বলেন, কেন কানে শুনতে পাচ্ছ না? আমি ঠিকই বলেছি, রুদ্রকে ডেকে নিয়ে আসতে বলেছি। রামিসার মা একটু মাথা ঘুরিয়ে মুখে হালকা হাসি নিয়ে বলেন, আমি মনে হয় কিছু ভুল শুনছি। ভুল কিছু শুনো নাই, ঠিকই শুনেছ, আমি রুদ্রকে ডাকতে বলেছি। রামিসার মা অবাক হয়ে স্থির হয়ে রইলেন। এক অদ্ভুত ভাব, বিস্ময় আর একটু কৌতূহল সব মিশে গেছে তার চোখে। ধীরে ধীরে মুখে হালকা হাসি ফুটলো। মনে হলো যেন আজকের রাতটা কিছুটা ভিন্ন, কিছুটা অচেনা। ঠিক আছে, আমি রুদ্রকে ডাকছি, তিনি বলেন, এবং দ্রুত রুম থেকে বেরিয়ে রুদ্রকে ডাকার জন্য এগিয়ে গেলেন। রুদ্র সেই সময়ে নিজের রুমে বসেছিল। হঠাৎ রামিসার মায়ের এই হঠাৎ পদক্ষেপ ও ডাক তার চোখে একটা অদ্ভুত জিজ্ঞাসা আর মনেতে এক অল্প উত্তেজনা জন্ম দিল। সে ধীরে উঠে রামিসার মায়ের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো আজকে রাতে তার জন্য কি অপেক্ষা করছে। রুদ্র বাবা, তুমি চলো, তোমার শ্বশুর তোমাকে ডাকছে। কেন? একসাথে খাবে তাই। রামিসার মা হেসে বলেন। ঠিক সেই মুহূর্তে রামিসা পাশ দিয়ে হঠাৎ এলো, চোখে বিস্ময় আর মুখে হালকা কৌতূহল। কি বললেন মা? হ্যাঁ, ঠিক বলছি। রামিসার মা ধীরে ধীরে বললেন, তোর বাবা বলেছে রুদ্রকে ডেকে নিয়ে যেতে। আমার মনে হয় একটু একটু করে বাবা রুদ্রকে মেনে নিতে শুরু করেছে। রামিসার মুখে হালকা হাসি ফুটলো, চোখে উজ্জ্বল আনন্দ আর মনের ভেতরে অদ্ভুত স্বস্তির ছাপ। সত্যি মা? রুদ্র পাশে এসে দাঁড়ালো, ছোট্ট মুচকি হাসি মুখে, চোখে লাজ আর অল্প অস্থিরতা। রামিসার মা হালকা হেসে রুদ্রর কাঁধে হাত রাখলেন। দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রামিসা রুদ্রর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলল, হ্যাঁ, আজ থেকে আর কোনো ভয় নেই। বাবা আমাদের বোঝার চেষ্টা করছেন। খাবারের ঘরে সবাই বসে আছে। টেবিলে সাজানো খাবারের মধ্যে আলো আর উষ্ণতার ছাপ। হঠাৎ রামিসার বাবা রুদ্রর দিকে তাকিয়ে বলেন, তোমার তো পড়াশোনা এখনো শেষ হয়নি, তাহলে এখন বিয়ে করলে কেন? রুদ্র একটু লজ্জা পেয়ে মাথা নামিয়ে বলল, আমি তো বিয়ে করতে চাইনি আঙ্কেল, আপুই তো জোর করে আমাকে বিয়ে করলেন। রামিসার বাবা কিছু বললেন না। এক মুহূর্তে চুপচাপ থাকার পর তিনি ধীরে ধীরে বললেন, তুমি চাইলে পড়াশোনার পাশাপাশি আমার অফিসে বসতে পারো, টুকটাক কাজ শিখতে পারবে। টেবিলের সবাই অবাক। রামিসার মা চোখ বড় করে বললেন, কি বলছো তুমি? তুমি তো ওকে পছন্দই করো না, আবার অফিসে বসতে বলছো? পছন্দ করি না তো কি হয়েছে? বিয়ে যখন হয়েছে তখন একদিন না একদিন তোমাকে আমার মেনে নিতেই হবে, আর একদিন তো অফিস দেখাশোনা করতেই হবে। কাজ শিখে রাখলে খারাপ কি? রামিসা ও তার মা দুজনেই হালকা হেসে বসে রইল। রামিসার চোখে আনন্দের ঝিলিক, মনের ভেতর আনন্দের ঢেউ।
যা তারা ভাবতে পায়নি। রুদ্র কিছুটা অবাক হলেও ধীরে ধীরে বোঝার চেষ্টা করলো। মনে মনে ভাবলো, এই ছোট্ট সুযোগে এসে রামিসার বাবার কাছ থেকে নতুন কিছু শেখার পথ খুঁজে পাবেন। রামিসা হেসে রুদ্রর দিকে তাকিয়ে বলল, দেখেছো, আমি বলেছিলাম না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে আমাদের রুদ্র শুধু জামাই নয়, বরং অফিসেও একটা অংশীদার হবে। রাতটা নরম আলোয় মোড়া। জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে রুমটা হালকা রূপালি করে রেখেছে। রামিসা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো খুলে রাখলো। হালকা গোলাপি জর্জেট শাড়িটা যেন তার গায়ের সঙ্গে মিশে একেবারে অন্যরকম এক মায়া তৈরি করেছে। সে ধীরে ধীরে রুদ্রর দিকে এগিয়ে এলো। রুদ্র বই পড়ছিল, কিন্তু চোখ গেল রামিসার দিকে। মুহূর্তে যেন নিঃশব্দে সবকিছু থেমে গেল। হাওয়ার শব্দ, ঘড়ির টিকটিক, এমনকি নিজের নিঃশ্বাসও। রামিসা এসে থেমে দাঁড়ালো তার সামনে। কেমন লাগছে আমাকে? রুদ্র কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হালকা গলায় বলল, সুন্দর, খুব সুন্দর। রামিসা হেসে মাথায় একটু কাত করলো, চোখে আদরে অভিমান। তাহলে ভালোবাসো না কেন? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি রুদ্র। একটুখানি ভালোবাসা তুমি আমায় দেবে না? রুদ্র চুপ করে গেল, চোখ নামিয়ে নিল নিচের দিকে। রামিসা, আমাদের বিয়েটা যেমন ভাবে হয়েছে সেটা একটু সময় চাই। আমি এখনো অনেক কিছু বুঝে উঠতে পারিনি। রামিসা ধীরে ধীরে এগিয়ে এলো, তার বুকের সামনে থেমে দাঁড়ালো। আমি আজ কোনো কথা শুনবো না। 1 মাস হয়ে গেল আমাদের বিয়ে, আর তুমি এখনো দূরে দূরে থাকো। আমি শুধু চাই তুমি আমাকে অনুভব করো, আমার ভালোবাসা দেখো। রুদ্র চোখে একটু অস্বস্তি, কিন্তু মন যেন নরম হয়ে আসছে। সে মুখ তুলে তাকালো রামিসার চোখে, এক অদ্ভুত মায়া যেখানে ভালোবাসা আর নির্ভরতা মিশে আছে। রামিসা মৃদু স্বরে বলল, আমার দিকে তাকিয়ে দেখো রুদ্র, আমি আজ তোমার জন্য সেজেছি। সুন্দর লাগছে না আমাকে? তাহলে যদি সুন্দর লাগে তাহলে একটু ভালোবাসো আমাকে। আমি তোমার ভালোবাসার জন্য অধীর আগ্রহে আছি রুদ্র। একটু ভালোবাসো আমায়, নাকি আমাকেই তোমার পছন্দ না? ব্যাপারটা সেরকম না। আমি আপনাকে একদম পছন্দ করি না, এটা ঠিক না। আমি আপনাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসি না। আজ তোমাকে ভালোবাসতেই হবে রুদ্র। আমার এখন মন থেকে যদি ফিলিংস কাজ না করে আপনার প্রতি, তাহলে আমি কিভাবে ভালোবাসবো আপনাকে? রামিসার খুব কান্না পেল। সে তো রুদ্রকে খুব ভালোবাসে। রুদ্র যদি তাকে ভালো না বাসে তাহলে কি হবে? এসব ভাবতে রামিসার মাথা গরম হয়ে গেল। রুদ্র যদি অন্য কোনো মেয়ের প্রতি ফিলিংস কাজ করে তাহলে তো রামিসা পাগল হয়ে যাবে। রামিসা চিৎকার করে উঠল। হঠাৎ চিৎকারে রুদ্র একটু ভরকে গেল। রামিসার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, এমন চিৎকার করছেন কেন? তুমি অন্য কাউকে ভালোবাসো, তাই না রুদ্র? কি যা তা বলছেন আপনি? আমি অন্য কাউকে ভালোবাসতে যাব কেন? তুমি যদি অন্য কাউকে ভালো নাই বাসো, তাহলে তো আমার কাছে আসতে তোমার আপত্তি থাকার কথা না? আমি তো বলি নাই কখনো আপনার কাছে আসবো না। আমি শুধু আপনার কাছে সময় চেয়েছি। অনেক সময় দিয়েছি তোমাকে রুদ্র, আর দিতে পারবো না। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেল। রামিসা একদম জেদি একটা মেয়ে, যা চাই মানে চাই। সে একটানে শাড়ি খুলে ফেল। রুদ্র সেদিকে তাকিয়ে ঢোক গেল। রামিসাকে অপরূপ সুন্দরী লাগছে। একটা মেয়েকে এই রূপে দেখলে কোনো ছেলেরই মাথা কাজ করবে না। রুদ্র চোখ বন্ধ করে নিল, তার গলা শুকিয়ে আসছে। রামিসা ধীরে ধীরে রুদ্রর কাছে গেল, তারপর রুদ্র ঠোঁটে হাত বুলিয়ে বলল, এখন আমাকে ভালোবাসতে ইচ্ছে করছে না রুদ্র। দেখুন, আপনি কিন্তু আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করছেন। রামিসা রুদ্র ঠোঁটে চুমু দিয়ে বলল, এটা ব্ল্যাকমেল নয় সোনা, এটা ভালোবাসা। আমাকে একবার ভালোবেসে দেখো, তোমার ভালোবাসতে ইচ্ছে করবে। আপনার সাথে কখনো মনে হয় যে আমাকে ভালোবেসে ভুল করেছেন? তখন কি হবে? এমন দিন কখনো আসবে না রুদ্র। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসাই থাকবে সারা জীবন। যদি ভালোবাসাতে ঘৃণা আসে তখন? তুমি নিশ্চয়ই ঘৃণা আসার মতো কোনো কাজ করবে না রুদ্র। দুজন দুজনের একদম কাছে। কথা বলার সাথে সাথে তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এই নিঃশ্বাস রুদ্রকে আরো মোহিত করছে। সে আস্তে করে চুমু দিল রামিসার ঠোঁটে। রামিসা 2 হাত দিয়ে পেটিকোট খামচে ধুল। রুদ্র আবারও হালকা করে রামিসার ঠোঁটে চুমা দিল। রামিসা আবার কেঁপে উঠল। রামিসার নিঃশ্বাসের গতি ঘন হয়ে যাচ্ছে। রুদ্র থামলো না, রামিসার ঠোঁটে চুমু দিল। রামিসা আর থাকতে পারলো না, খামচে ধরল রুদ্র ঘাড়। রুদ্র ঠোঁটের কাছে ফিস ফিস করে বলল, প্লিজ রুদ্র, এমন করো না, আমি আর পারছি না। রুদ্র শুনল না, সে আবার হালকা করে চুমু দিল রামিসার ঠোঁটে। রামিসা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। রুদ্র তাকিয়ে দেখলো রামিসাকে, কেমন যেন কাঁপছে। রুদ্র এবার আর অপেক্ষা করলো না, কামড়ে ধরলো রামিসার ঠোঁট, গভীরভাবে কিস করতে লাগলো তাকে। রামিসা জড়িয়ে ধরলো রুদ্রকে,
রুদ্র বেশ কিছুক্ষণ কিস করার পর মুখ ডুবিয়ে দিল রামিসার গলায়। ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো তাকে। হঠাৎ করে সে রামিসাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তার উপরে উঠে ব্লাউজে বোতাম খুলতে লাগলো। রামিসা লজ্জায় চোখ বন্ধ করে ফেল। ব্লাউজ খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। তারপর বুকে মুখ ডুবিয়ে দিল রুদ্র। আস্তে আস্তে গভীর ভালোবাসতে লাগলো তাকে। সারা রাত চলল রুদ্রের এই ভালোবাসা। সকালবেলা ঘরে পর্দা ভেদ করে হালকা রোদ এসে পড়েছে রামিসা আর রুদ্রের মুখে। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমে ডুবেছিল। রামিসা আদো ঘুমিয়ে রুদ্রের বুকের ভেতর মুখ গুজে একটু শক্ত করে জড়িয়ে ধরল। তার চুলগুলো ছড়িয়ে আছে রুদ্রের গলায়। গরম নিঃশ্বাস পড়ছে তার ত্বকে। রুদ্রের ঘুমটা কেমন জানি ভেঙে গেল। সে আদো চোখে তাকিয়ে রামিসার মিষ্টি মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর হালকা দুষ্টু হেসে ফিস ফিস করে বলল, কি ব্যাপার ম্যাডাম, সারা রাত এত আদর করলাম তাতেও শান্তি হলো না নাকি? রামিসা চোখ মেলে তাকাতেই মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে কাঁথাটা টেনে মুখ ঢাকলো। উফ, তুমি একদমই ঠিক না। সকালের সকাল এমন কথা বলে কেউ? কি করব বলো, আমার আবার ভালোবাসতে ইচ্ছে করছে। তোমার মুখে রোদ পড়লে মনে হয় সকালটা শুধু তোমার জন্যই এসেছে। রামিসা কিছু না বলে রুদ্র বুকের পর মাথা রাখলো। ঘরটা নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে ভেসে আসছে পাখির ডাক আর দুজনের নিঃশ্বাসের মিশ্র উষ্ণতা। রুদ্র হাত বাড়িয়ে রামিসার চুল সরিয়ে দিল কপাল থেকে। নরম স্বরে বলল, আমি তোমাকে ভালোবাসতে শুরু করছি রামিসা। প্রতিদিন তোমাকে দেখে মনে হয় ভালোবাসা আসলে এরকমই হয়, শান্ত, মিষ্টি আর নিজের মতো। রামিসা চোখ বন্ধ করে হেসে ফেল। তার সেই হাসি যেন সকালের রোদকে আরো উজ্জ্বল করে তুলল। সকালটা ছিল একদম শান্ত আর পরিপাটি। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটা আর চায়ের ঘ্রাণ। রামিসা সাজানো টেবিলে হাত ব্যস্ত রেখেছে। একবার প্লেটে ডিম রাখছে, আবার কাপে চা ঢালছে। রুদ্র তখন পাশে বসে আদো ঘুমে চোখে হাই তুলছে। রামিসার মা হেসে বলেন, ঘুম এখনো কাটেনি নাকি? এত সকালে অফিস গেলে কেমন করবে বলো তো? অফিসে? কে যাচ্ছে অফিসে? আমি তো এখনো ছাত্র। ঠিক তখনই রামিসার বাবা খবরের কাগজটা ভাঁজ করে টেবিলে রাখলেন। গলায় হালকা হাসির সুর। আজ তুমি আমার সাথে একটু যাবে রুদ্র? রুদ্র চায়ের কাপটা হাতে নিয়ে থমকে গেল। আমি অফিসে? কিন্তু কেন আঙ্কেল? আমি তো অফিসের কিছুই বুঝি না। বুঝতে না পারাটাই স্বাভাবিক ছেলে। আমি তোমাকে বুঝিয়ে দেব। আজ এক জায়গায় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একা সামলানো সম্ভব না, তাই চাচ্ছি তুমি পাশে থাকো। বাবা, তুমি নিজেই তো বলেছিলে ওকে কিছু শেখানো দরকার। বাবা মৃদু হেসে রামিসার দিকে তাকালেন। মানুষকে জানার সময় লাগে রামিসা, আর রুদ্রকে আমি এখন একটু ভিন্নভাবে দেখতে চাই। কাজের জায়গায় কেমন সামলাই সেটা দেখার সময় এসেছে। এই তো কদিন আগে পর্যন্ত তুমি বলেছিলে রুদ্রকে একদম পছন্দ করো না, আজ হঠাৎ বদললে কেন? পছন্দ অপছন্দ এক জিনিস আর দায়িত্ব অন্য জিনিস। বিয়ে যখন হয়েছে তখন এই পরিবারও ওরও একটা জায়গা আছে। এখন সময় এসেছে ওকে নিজের চোখে দেখা। কি জানি, হয়তো আমাকে অবাক করে দেবে। রুদ্র হালকা লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো। মনে হলো এই প্রথম শ্বশুর তাকে এতটা গুরুত্ব দিচ্ছেন। রামিসা মুখে কিছু না বলল, ভেতরে একটা নরম আনন্দ ছুঁয়ে গেল তাকে। নিজের অজান্তে রুদ্রর দিকে তাকালো। ছেলেটা যেন একটু বেশি পরিণত লাগছে আজকে। রামিসার মা মুচকি হেসে বলেন, তা ঠিকই বলেছেন, সময় আসল পরীক্ষা নেয়। চল রামিসা, ওদের জন্য খাবার বানাই। আঙ্কেল ঠিক আছে, তাহলে আজ আপনার সঙ্গেই যাব। তবে একটা কথা, যদি কিছু ভুল করি রাগ করবেন না কিন্তু। ভুল করো না রুদ্র, বরং শেখো। আজ থেকেই শুরু তোমার প্রথম পার্ট। ঘরটা তখন হালকা সকালের আলোয় ভরে উঠেছে। যেন নতুন একটা অধ্যায়ের দরজা খুলে গেল, যেখানে রুদ্রর দায়িত্ব, রামিসার গর্ব আর এক পরিবারে ধীরে ধীরে বদলে যাওয়ার মন একসাথে গল্প লিখতে শুরু করলো। সকালটা একটু কুয়াশা আচ্ছন্ন হলেও রুদ্রের ভেতরটা কেমন যেন আলোয় ভরেছিল। প্রথমবার শ্বশুরের সঙ্গে অফিসে যাচ্ছে, এই চিন্তায় বুকের ভেতরটা অজানা উত্তেজনায় কাঁপছে। রামিসার বাবা গাড়ির দরজা খুলে বলেন, চলো রুদ্র, আজ তোমাকে অফিসের একটু বাতাস খাওয়ানো যাক। জি আঙ্কেল, আমি রেডি। অফিস বিল্ডিং এর সামনে গাড়ি থামতে কয়েকজন স্টাফ দ্রুত এগিয়ে এলো। সবাই একটু অবাক, একটু কৌতূহল। বড় সাহেব আজ হঠাৎ এক নতুন ছেলেকে নিয়ে এসেছেন। রামিসার বাবা গম্ভীর অথচ নরম কণ্ঠে বলেন, সবাই শোনো, এ হচ্ছে রুদ্র, আমার জামাই।
আজ থেকে মাঝে মাঝে অফিসে আসবে, কিছু কাজ শিখবে। কথাটা শুনে সবাই অবাক হয়ে একে অন্যের মুখের দিকে তাকালো। সাধারণত তিনি নিজের পরিবারের কাউকে নিয়ে কখনো এমন পরিচয় দেন না। রুদ্র ভদ্রভাবে সবাইকে সালাম দিল, কেউ কেউ হেসে উত্তর দিল, কেউ মাথা নেড়ে সম্মান জানালো। রামেশের বাবা রুদ্রকে নিজের কেবিনে নিয়ে গেলেন। টেবিলের উপরে কাগজপত্র ছড়ানো, পাশে ল্যাপটপ ফাইলের স্তূপ। তিনি বললেন, এই ডেস্কটা এখন থেকে তোমার হবে। টুকটাক কাগজপত্র গুছিয়ে রাখো, মিটিং নোট নেওয়া এইসব দিয়েই শুরু করো, কাজের ভয় পেও না। আমি তো আগে এসব কিছু করিনি আঙ্কেল, যদি ভুল করি। ভুল না করলে শেখা যায় না রুদ্র, আমি তোমাকে শেখাবো। তুমি মন দিয়ে কাজ করলেই আমি খুশি। রুদ্র মন দিয়ে শুনতে লাগলো, মাঝে মাঝে চোখে একটু মুগ্ধতা, যেন নিজের বাবার কাছ থেকে কিছু শিখছে আজ। বিকেল পর্যন্ত রামেশের বাবা এক একে ফাইল দেখালেন, ক্লায়েন্টদের ফোনে কথা বলার ধরন বুঝিয়ে দিলেন। রুদ্রর কণ্ঠে বিনয়, চোখে মনোযোগ, যেন প্রতিটি শব্দ সে হৃদয়ে লিখে রাখছে। সন্ধ্যার পর অফিস বন্ধ হওয়ার সময় রামেশের বাবা চেয়ার ঠেলে উঠে বসলেন। বেশ ভালো করেছে রুদ্র, প্রথম দিন হলো মনোযোগে কোনো ঘাটতি ছিল না। আপনি শেখাচ্ছেন বলেই হয়তো পারছি আঙ্কেল। গাড়িতে ফেরার সময় দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা, তবে সেটা অস্বস্তি নয়, বরং বোঝাপড়ার সম্মানের। বাড়ি গেটে পৌঁছাতে রামেশের বাবা বলেন, আজ থেকে প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন আসবে, অফিসের পরিবেশটা বুঝে নাও। অবশ্যই আঙ্কেল, আমি চেষ্টা করব ভালো কিছু শেখার। ভেতরে ঢুকতে রামেশা দৌড়ে এলো। কেমন গেল অফিসে প্রথম দিন? একদম ভালো। তোমার বাবা আমাকে নিজের হাতে কাজ শিখিয়েছে, মনে হচ্ছিল যেন কেউ সত্যি বাবার মতো পাশে আছে। রামেশের মা রান্নাঘর থেকে হেসে বলেন, তাই নাকি? দেখেছো রামিসা, তোমার বাবার মন গলতে শুরু করেছে। রামেশা চোখ নামিয়ে মৃদু হেসে রুদ্রর দিকে তাকালো। তার চোখে গর্ব, মায়া আর একটুখানি ভালোবাসা, যা ধীরে ধীরে পুরো পরিবারকেই বদলে দিতে শুরু করলো। অফিস থেকে ফিরে রুদ্র নিঃশব্দে রুমে ঢুকলো। ঘরে হালকা আলো, জানাল দিয়ে পর্দা নড়ে যাচ্ছে মৃদু বাতাসে। রামেশা তখন আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। রুদ্র কিছু না বলে পেছন থেকে ধীরে ধীরে এসে তাকে জড়িয়ে ধরলো। রামেশা অবাক হয়ে আয়নায় চোখে চোখ রাখলো রুদ্রর সঙ্গে। কি ব্যাপার, আজ হঠাৎ এত চুপচাপ? নিজে থেকেই আমায় জড়িয়ে ধরছো? সারাদিন অফিসে মাথা ঘুরে গেছে, মিটিং, ফাইল, কাগজ, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে হচ্ছিল একটু শান্তি চাই, তাই ভাবলাম তোমার কাছে আসি। আহা, এতদিন তো আমি তোমার পেছনে ঘুরেছি, এখন আবার তুমি নিজে থেকেই আদর চাও? আজ সূর্য নিশ্চয়ই পশ্চিম দিক থেকে উঠেছে। ভেবে দেখলাম বউয়ের ভালোবাসা ছাড়া কিছুই টিকে না। যতই কাজ থাকুক, যত ক্লান্তি হোক, এই বুকের শান্তিটা অন্য কোথাও নেই। রামেশের চোখে এক ঝিলিক নরম ভালোবাসা। সে হাত রাখলো রুদ্রর চুলে, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল, বলল, এত আদর দাও তুমি, অথচ মুখে কিছু বলো না কখনো। মুখে না বললেও তো মন তো বলে, তোমাকেই খুঁজে ফেরে সারাক্ষণ। রামেশা ধীরে ধীরে তার মুখের দিকে তাকালো। চোখে ছিল যত্ন, মায়ার একটু লজ্জা মেশানো ভালোবাসা। দুজনের মাঝে এক মুহূর্তে নীরবতা, কিন্তু সেই নীরবতায় বলছিল হাজারো কথা। আস্তে আস্তে দুজনের ঠোঁট এক হয়ে গেল, গভীরভাবে শুষে নিতে লাগলো একজন আরেকজনের ঠোঁট। রুদ্র মনে হলো সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। রাতটা ছিল একদম শান্ত। ডাইনিং টেবিলে সবাই একসাথে খাওয়া শেষ করেছে। রামেশের বাবা আজ খুব শান্তভাবে রুদ্রর সঙ্গে কথা বলছিলেন। অফিসের নানা বিষয় নিয়েও টুকটাক আলোচনা করেছেন। রামেশের মা সবার প্লেট গুছিয়ে দিতে দিতে মনে মনে হাসছিলেন। এই মেয়েটা বোধহয় অবশেষে ভাগ্য করে ভালো জামাই পেয়েছে। খাওয়া দাওয়া শেষে রুদ্র নিজের রুমে ফিরে এলো। বই হাতে নিয়ে পড়ার টেবিলে বসলো কিছুক্ষণ। রামেশা পাশে শুয়ে নরম আলোয় তাকিয়ে দেখছিল তাকে। ছেলেটা একটু অন্যরকম। ছেলেটা এখন অন্যরকম, মুখে একটা পরিণত ভাব, চোখে গভীর মনোযোগ। মুহূর্তের মধ্যে রুদ্র সেই শান্ত চেহারা যেন তাকে আরো টেনে নিচ্ছিল। রাত বাড়তে লাগলো। 12টা, 1টা, 2টা। রামেশা ঘুমের রাজ্যে হারিয়ে গেল ধীরে ধীরে। কিন্তু হঠাৎ ঘড়ির কাঁটা 3টা ছোঁয়ার পরই একটা হালকা শব্দে তার ঘুম ভেঙে গেল। বিছানার পাশটা ফাঁকা। রামেশা চোখ খুলে তাকিয়ে দেখলো রুদ্র নেই। আলো নিভে আছে, শুধু জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে পদ্মার কিনারায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নিঃশব্দে দরজার দিকে এগোলো। বাড়ি থেকে খুব আস্তে আস্তে কারো কথা বলার শব্দ আসছে। রামেশা দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো রুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে, মোবাইল কানে, মুখে অচেনা এক গম্ভীর ভাব। স্বাভাবিক সেই হাসি খুশি মুখটা যেন এখন অন্য কেউ। রামেশার বুক ধক করে উঠল। ও কার সঙ্গে কথা বলছে এত রাতে? কণ্ঠস্বর নরম, কিন্তু চোখে একরাশ তীব্রতা। ঠিক তখনই রামেশা হঠাৎ সামান্য শব্দ করে ফেল। রুদ্র ঘুরে তাকাতেই ফোন কেটে দিল মুহূর্তে। এই, তুমি জেগে আছো?
হ্যাঁ, তুমি এখানে ফোনে কথা বলছিলে? রুদ্র সামান্য হাসলো, যেন কিছুই হয়নি। আর বলো না, পুরনো এক বন্ধু ফোন দিয়েছিল, কিছু জরুরি ব্যাপার ছিল, তাই একটু বের হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এসো ঘুমাই। রুদ্র মাথা নেড়ে ঘরে ঢুকলো, কিন্তু তার চোখে সেই পুরনো মায়া নেই, বরং লুকানো ছিল একরাশ অস্থিরতা। রামিসা পাশে শুয়ে পড়লো, কিন্তু ঘুম এলো না। মাথার ভেতর ঘুরছিল একটাই প্রশ্ন, রুদ্র সত্যি বন্ধুর সঙ্গে কথা বলছিল নাকি আরো কিছু আছে যা সে লুকিয়ে রাখছে? ওর আবার কোনো গার্লফ্রেন্ড নাই তো? জানালার বাইরে চাঁদটা যেন আরো ফ্যাকাশে হয়ে গেল। হালকা বাতাসে পর্দা দুলতে দুলতে ফিস ফিস করে উঠল। সবকিছু যেমন দেখা যায় সবসময় তেমন নয়। সকালটা ছিল একদম নিরিবিলি। জানালার বাইরে নরম সূর্যের আলো ঢুকেছে রামিসা আর রুদ্রের ঘরে। রামিসা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল গুছাচ্ছে, আর রুদ্র বই হাতে রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। রামিসা তাকিয়ে দেখছিল এই ছেলেটা দিন দিন কেমন বদলে যাচ্ছে। যে রুদ্রকে সে জোর করে বিয়ে করেছিল, আজ সেই রুদ্র নিজের দায়িত্বটা বুঝতে শিখেছে। চোখে একরাশ লক্ষ্য আর দৃঢ়তা। রামিসা মৃদু হেসে বলল, আজ আবার অফিসে যাবে? রুদ্র ব্যাগ কাঁধে তুলে বলল, হ্যাঁ, আজ আঙ্কেল একটা নতুন প্রজেক্টের কাজ দেখাবেন বলেছিলেন। তুমি তো এখন সারাদিনই ব্যস্ত, অফিস ভার্সিটি দুটোই সামলাও কিভাবে? তুমি পাশে আছো, কেমন করে না সামলাই? এই এক বাক্যে রামিসার মুখে লালাবাদ ছড়িয়ে পড়ল। ভার্সিটি থেকে বের হয়ে বিকেলের দিকে রুদ্র গেল রামিসার বাবার অফিসে। অফিসে ঢুকতেই স্টাফরা এখন আর আগের মতো তাকে না তার দিকে। সবাই জানে এই ছেলে শুধু জামাই নয়, ওনার বিশ্বাসের একজনও হয়ে উঠেছে ধীরে ধীরে। রামিসার বাবা নিজের কেবিনে বসেছিলেন। রুদ্র ঢুকতেই মুখ তুলে তাকালেন। চশমার ফাঁক দিয়ে রুদ্রকে দেখে একরাশ তৃপ্তি ভরে বললেন, আজ এসেছ? তুমি তো দেখি এখনই কাজে মন দিচ্ছ। আসলে আঙ্কেল, আমি যখন কোনো কিছু শেখার সিদ্ধান্ত নেই, তখন সেটা পুরোপুরি না শেখা পর্যন্ত শান্তি পাই না। রামিসার বাবা একটু থেমে রুদ্রর দিকে তাকালেন। তার চোখে ভেসে উঠল এক অদ্ভুত মিশ্র অনুভূতি, বিস্ময়, গর্ব আর কোথাও যেন একটা লুকানো পরিচয়ের ছোঁয়া। খুব ভালো লক্ষণ রুদ্র। এই বয়সে যদি শেখার আগ্রহ থাকে, তাহলে মানুষ যতই দ্রুত হোক সফল হবেই। তোমার ভেতরে একটা পরিশ্রমী মন আছে, আমি সেটা বুঝতে পারছি। ধন্যবাদ আঙ্কেল, আপনি যদি পাশে থাকেন তাহলে আমি আরো ভালো করতে পারবো। রামিসার বাবা চশমাটা খুলে টেবিলে রাখলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেন, পাশে আছি রুদ্র এখন থেকেই। তবে মনে রাখবে, কাজের জায়গায় আমি তোমার শ্বশুর না, আমি তোমার বস। অবশ্যই আঙ্কেল, আমি সেটা সব সময় মনে রাখবো। সন্ধ্যা নামতে নামতে অফিসের ছাদে দাঁড়িয়ে রামিসার বাবা জানালার বাইরে তাকিয়ে ভাবলেন, এই ছেলেটার মধ্যে অদ্ভুত এক পরিচিতি আছে। তার কথা বলার ভঙ্গি, কাজের প্রতি আগ্রহ, এমনকি চোখের দৃঢ়তা, সবই যেন কোথাও আগে দেখেছি। তিনি নিজেই নিজের মনে ফিসফিস করে বলেন, কি জানি, হয়তো ভাগ্য আবার পুরনো কোনো গল্প ফিরিয়ে আনছে। আর অন্যদিকে নিচে গাড়ির দিকে হাঁটতে থাকা রুদ্র ঠোঁটে ভেসে উঠল এক রহস্যময় হাসি, যেন সে জানে খুব শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে। সন্ধ্যার পর অফিসের বাতি নিভে আসছে ধীরে ধীরে। করিডোরের জানালা দিয়ে হালকা কমলা আলো পড়ছে রুদ্রের মুখে। তার চোখে যেন এক অদ্ভুত শান্তি, শান্তির ভেতরেও লুকিয়ে আছে এক অচেনা গভীরতা। রামিসার বাবা ডেস্ক গোছাতে গোছাতে বলেন, চলো রুদ্র, আজ অনেক কাজ রয়েছে, বাসায় যাই। আপনি যান আঙ্কেল, আমার একটা কাজ আছে, আমি কাজ সেরে আসবো। এখন আবার কি কাজ? সন্ধ্যা লেগে গেছে। তেমন কোনো কাজ না আঙ্কেল, আসলে একটা পুরনো বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। আপনি জানেন তো, অনেকদিন পর দেখা হচ্ছে, দেখা করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, বুঝলে? ঠিক আছে আঙ্কেল। বাবা চলে গেলেন আর রুদ্র অফিসের দরজা পেরিয়ে রাস্তায় নামলো। বাইরে তখন বাতাসে হালকা ধুলো আর শহরের গন্ধ মিশে আছে। চারিদিকে হই হই থেকে আলাদা রুদ্রের মুখে এক অদ্ভুত শান্ত ঠান্ডা ভাব। সে একটা রেস্টুরেন্টে ঢুকে কোণার ছিটে বসলো। কিছুক্ষণের মধ্যেই একজন লোক এসে সামনের চেয়ারে বসলো। তার মুখে পাতলা দাড়ি, চোখে অস্বাভাবিক ঠান্ডা দৃষ্টি। একটা লোক নিচু গলায় বলল, কাজ কেমন চলছে? রুদ্র হালকা হেসে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, একদম ঠিকঠাক চলছে, এখনো কেউ কিছু টের পায়নি, সবকিছু যেমন প্ল্যান ছিল তেমনই হচ্ছে। ভালো, সময় এলে পরে ধাপ শুরু করবে, সাবধান থাকবে। রুদ্র ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে বলল, সবকিছুর হিসাব নেবার পালা এখন শুরু হয়েছে। লোকটা তাকিয়ে রইল রুদ্রর চোখে, যেন কিছু বোঝার চেষ্টা করছে, কিন্তু রুদ্রর চোখে যেন আবেগ নেই, শুধু শীতল নির্লিপ্ততা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাতের বাতাসে দাঁড়িয়ে রুদ্র একটা গভীর নিঃশ্বাস নিল। শহরের আলো তার মুখে
পড়ে তাকে আরো রহস্যময় করে তুলল। যেন এই হাসির পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন গল্প যা রামিসা বা তার পরিবার কেউই কখনো কল্পনা করতে পারবে না। তার ঠোঁটে তখন সেই রহস্যময় হাসি খেলা করছিল, যেন অন্ধকার রাতের ভেতর এক অদেখা ঝড় ধীরে ধীরে জেগে উঠছে। 1 মাস কেটে গেছে নিঃশব্দে। এই 1 মাসে রুদ্র যেন পুরো অফিসটাকে নিজের মতো করে নিয়েছে। শুরুতে যে ছেলেটা দ্বিধা নিয়ে কাজ করত, আজ সে নিজে ফাইল সাজায়, মিটিং এ হিসাব রাখে, এমনকি অনেক সময় রামিসার বাবার থেকেও দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে। অফিসে সবাই অবাক হয়ে বলে, দারুণ বুদ্ধি আছে ছেলেটার। নতুন হয়েও এমন নিখুঁতভাবে কাজ শেখা সহজ না। রামিসার বাবা প্রতিদিন আরো বেশি মুগ্ধ হচ্ছেন রুদ্রকে দেখে। তিনি প্রায় সহকর্মীদের বলেন, রুদ্রকে আমি শুধু জামাই হিসেবে না, নিজের ছেলের মতন দেখি। ছেলেটার মধ্যে আমি আমার আপন মানুষটার ছায়া খুঁজে পাই। সবাই এই কথাই তার গলায় যেমন এক অদ্ভুত নরম আবেগ ফুটে ওঠে, যেন তিনি কাউকে মনে করছেন, একজন হারানো আপনজন যাকে তিনি বহু আগে হারিয়েছেন। সেদিন দুপুরে অফিসের নিস্তব্ধতা, সবাই কাজে ব্যস্ত, শুধু জানালার পর্দা হালকা বাতাসে দোল খাচ্ছে। রুদ্র এক হাতে একটা ফাইল নিয়ে রামিসার বাবার কেবিনে ঢুকলো। চোখে তার আগের মতোই শান্ত স্বভাব, কিন্তু সেই শান্তির আড়ালে কিছু একটা অন্যরকম ছায়া ঝিলিক দেয়। রুদ্র বলল, আঙ্কেল, এই ফাইলটায় একটা সই দরকার, কালকের মিটিং এর জন্য দরকার হবে। রামিসার বাবা তখন অন্য কাগজে চোখ রাখছিলেন, কিন্তু কিছু না বলেই কলম হাতে তুলে নিলেন আর রুদ্র বাড়িয়ে দেওয়া ফাইলে সই করে দিলেন। রুদ্র ফাইলটা হাতে নিয়ে হালকা ঝুঁকে বলল, ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে, কাল সকালে মিটিং এর আগে আমাকে একবার মনে করিয়ে দিও। রুদ্র চুপচাপ বেরিয়ে এলো। করিডোরের আলো তার মুখে পড়ছে। সে একবার ফাইলের দিকে তাকালো, তারপর নিজের ঠোঁটের কোণে টেনে তুলো এক বাঁকা রহস্যময় হাসি। যেন সেই এক টুকরো সই কেবল এক টুকরো কাগজে কলমের দাগ নয়, বরং বহুদিন ধরে অপেক্ষা করা একটা চাবি। বাইরে ঝড়ো হাওয়া উঠছে, পর্দা উড়ে যাচ্ছে কেবিনের ভেতর। রামিসার বাবা তখনও জানেন না তিনি আজ নিজের হাতে সই করে ফেলেছেন এমন এক পাতায়, যার ভেতরে লুকিয়ে আছে তার নিজের অতীতের এক ভয়ানক অধ্যায়। আর রুদ্রের সেই হাসি নীরব কিন্তু ভয়ঙ্কর, নিশ্চিত যেন এই খেলাটা এখন পুরোপুরি তার হাতে। রাত্রি গভীর, ঘরে বাতি নিভে গেছে, কেবল চাঁদের আলো ভেজা জানালার কাছে হালকা ছায়া পড়ছে। রুদ্র আর রামিসা শোবার ঘরে শুয়ে আছে একসাথে। রুদ্রর চোখে এক অদ্ভুত ভাব। ধীরে ধীরে সে রামিসার হাতে হাত রাখলো। হঠাৎ রুদ্র ধীরে বলল, আচ্ছা, ধরো এমন হঠাৎ পরিস্থিতি এলো যখন তোমাকে বেছে নিতে হবে, তোমার বাবা না আমি, এই দুজনের মধ্যে একজনকে, তখন তুমি কি করবে রামিসা? রামিসা কিছুক্ষণের জন্য স্তব্ধ রুদ্রর দিকে তাকালো। হঠাৎ এই কথা কেন বলছো? রুদ্র ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, আর বলো না, শুধু ভাবনার কথা বলছি। রামিসার চোখে অপ্রকাশিত আগ্রহের আলো। সে ধীরে বলল, আমি যেমন তোমাকে ভালোবাসি, ঠিক তেমনই আমার বাবাকেও ভালোবাসি। আমি তোমাদের দুজনকেই চাই। রুদ্র কিছুক্ষণ চুপ করে রামিসার চোখে চোখ রাখলো। তার মধ্যে রহস্যের ঝিলিক, যেন সে জানে এই উত্তর সে প্রেমের নয়, বরং ভবিষ্যতের এক অজানা সিদ্ধান্তের পূর্বাভাস। রুদ্র ধীরে বলল, আমার ভেতরেও ঠিক একই অনুভূতি, কিন্তু কখনো কখনো পথটা সহজ হয় না রামি। তার হাত আরো শক্ত করে ধরলো। আমি যে তোমার পাশে আছি তা কোনো পরিস্থিতি বদলাতে পারবে না। রুদ্রর চোখে তখন এক অদ্ভুত ঝলক। হঠাৎ মনে হলো এই মুহূর্তে কোনো অদেখা ছায়া ঘিরে রেখেছে তাদের, ঠিক কেউ বা কিছু। এই ভালোবাসার ঠিক পাশে লুকিয়ে আছে, যার সামনে এসে তাদের পৃথিবী পুরোপুরি পাল্টে দিতে পারে। রামিসা ধীরে রুদ্রের কাঁধে মাথা রেখে বলল, আমরা একসাথে থাকবো, যেই পরিস্থিতি আসুক না কেন। রুদ্র শুধু হেসে উঠল, কিন্তু সেই হাসিতে ছিল এক চুম্বকীয় রহস্যের আভাস, যা যেন ভবিষ্যতের অজানা ঝুঁকির দিকে ইঙ্গিত করছে। পরের দিন সকাল, অফিসে আলো ঢোকার সঙ্গে সঙ্গে রুদ্র এসে বসেছে মিটিং রুমে। চারপাশে সহকর্মীরা ব্যস্ত, কিন্তু রুদ্রের চোখে এক অদ্ভুত শান্তি ও আত্মবিশ্বাস। মিটিং রুম হওয়ার আগে রামিসার বাবা রুমে ঢুকলেন। চেয়ার দেখে অবাক হয়ে বলেন, রুদ্র, তুমি কেন আমার চেয়ারে বসে আছো? তুমি নিজের চেয়ারে যাও, আমি বসবো। এটাই তো আমার চেয়ার আঙ্কেল। তুমি কি বলছো এসব? রুদ্র ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, এই অফিসও আমার, এই অফিসের সবকিছুই আমার। কেন আপনার মনে নেই? কাগজে তো আপনি সব লিখে সই করে দিয়েছেন। রামিসার বাবার কপালে ভাঁজ পড়ল। তার চোখ বড় হয়ে গেল, মনে হলো আকাশ ভেঙে পড়েছে। তুমি এসব কি বলছো রুদ্র? তুমি আমাকে ঠকিয়ে সব লিখে নিয়েছো? হ্যাঁ আঙ্কেল, আমি শুধু আমার প্রাপ্যটাই নিয়েছি। তোমার কি প্রাপ্য? রুদ্রর চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, কণ্ঠে শক্তি। আপনারা যাকে সবকিছু থেকে ত্যায্য করে দিয়েছিলেন, আমি তার ছেলে,
আমি আপনার ছোট ভাইয়ের ছেলে, আশরাফ সাহেবের ছেলে। রামিসার বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মন মানসিকতার সমস্ত স্থিরতা, অহংকার সবই এক মুহূর্তে ভেঙে পড়ল। তিনি দম বন্ধ করে শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়ালেন। চোখে বিস্ময় যেন এতদিন তার চোখের সামনে বসা এই ছেলেটার মধ্যে লুকানো সত্যটা তিনি বুঝতে পারেননি। রুদ্রের মুখে তখন সেই রহস্যময় হাসি। শুধু কেবল ফাইল বা চেয়ার নয়, বরং বছরের লুকানো ইতিহাস আর পাওনা কৃতিত্ব সবই এখন তার হাতে। মিটিং রুমের পরিবেশ থমথমে। অফিসে এক অদ্ভুত নীরবতা। রামিসার বাবার চোখ ভিজে গেছে, কণ্ঠ কাঁপছে। তুই আমার ভাই আশরাফের ছেলে? একদম নাটক করবেন না আঙ্কেল। আপনি খুশি হননি আমি ফিরে এসেছি, সেটা আমি ভালো করেই জানি। তুই ভুল বুঝছিস রুদ্র। আমি তোর বাবাকে কত খুঁজেছি জানিস না। খুঁজেছিলেন? তাহলে তাকে ত্যায্য করেছিলেন কেন? সবকিছু থেকে দূরে সরিয়ে দিলেন কেন? শুধু একটু ভিন্ন পথে চলেছিল বলে? রামিসার বাবার মুখ নিস্তব্ধ হয়ে গেল। নিঃশ্বাস ভারী, তার কণ্ঠ ভেঙে এলো। ওর ভুল ছিল, কিন্তু আমি তোকে ঘৃণা করিনি। ওর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল রুদ্র। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। রামিসা ভেতরে ঢুকলো, চোখে বিস্ময়, কণ্ঠে উদ্বেগ। এখানে কি হচ্ছে বাবা? রুদ্র আমার ভাইয়ের ছেলে, আর ও এই কোম্পানিটাও ওর নিজের নামে লিখে নিয়েছে। কি বলছেন আপনি? রুদ্র ধীরে ধীরে এগিয়ে গেল রামিসার দিকে। তার চোখে এখন অচেনা শীতলতা, ঠোঁটে সেই পরিচিত রহস্যময় হাসি। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে জোর করে বিয়ে করেছো রামিসা? আসলে সত্যিটা হলো আমি তোমাকে এমন ভাবে ইমপ্রেস করেছি, এমন ভাবে অভিনয় করেছি যাতে তুমি নিজেই আমাকে বিয়ে করতে বাধ্য হও। রামিসা স্তব্ধ, বুকের ভেতরটা হাহাকার করে উঠল। তুমি কি বলছো রুদ্র? এসব মিথ্যে। না রামিসা, এটা মিথ্যে নয়, এগুলো ছিল আমার পরিকল্পনা। তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাদের বাড়িতে থাকবো, আর একদিন এই অফিস, এই সাম্রাজ্য সব আমার হবে। রামিসার মুখ ফ্যাকাশে হয়ে গেল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি আমার ভালোবাসা নিয়ে অভিনয় করলে রুদ্র? রুদ্র তাকালো না তার দিকে, চুপচাপ ফাইলগুলো গুছিয়ে বলল। অভিনয় না রামিসা, এটা ছিল প্রতিশোধ। রামিসা ধপ করে চেয়ারে বসে পড়ল। তার মনে পড়ে যাচ্ছিল সেই দিনগুলো, রুদ্রের হাসি, যত্ন, ভালোবাসার মুহূর্ত, সবকিছুই কি অভিমান ছিল? রামিসার বাবা ভেতরটা শক্ত করে দাঁড়ালেন, মুখ ধরপড় করছে, চোখে জল। আশরাফের ছেলে, আমার ভাইয়ের ছেলে, তুই কি এমনটা করতে পারিস রুদ্র? রুদ্র ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো, তার কণ্ঠ ভারী কিন্তু ঠান্ডা। প্রতিশোধের আগুন যখন কারো বুকে জ্বলে তখন সে চিনে না কে শত্রু কে প্রিয়জন। রুদ্র, তুমি আমার স্বামী, তুমি আমার ভালোবাসা, তুমি এমন হতে পারো না। রুদ্র একবার পেছনে তাকালো, তারপর বলল, আমি শুধু আমার হারানো সম্মান ফিরে পেতে এসেছি রামিসা, আর তুমি ছিলে আমার সেই আশার মাধ্যম। রামিসা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল দরজার দিকে, যেন তার প্রাণটা কেউ ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। রুদ্র তার ভালোবাসা নিয়ে খেলবে, সে বিশ্বাসই করতে পারেনি। রামিসা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর মনে মনে বলল, আমি তোমাকে চিনতে পারিনি রুদ্র, মোটেও চিনতে পারিনি। তাই তো তুমি আমার মন নিয়ে খেলতে পারলে। তোমার তো আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না, ছিল শুধু সম্পদের নেশা, যেটা তুমি পেয়ে গেছো। এখন আর আমার কি দরকার? রুদ্র অফিস থেকে সোজা বাসায় ফিরেছে আজ, হাতে একটা মোটা ফাইল, ভেতরে কোম্পানির মালিকানা সমস্ত কাগজপত্র। দরজার ওপারে বসে আছে তার মা, মুখে শান্ত এক হাসি, অথচ চোখে অদ্ভুত তৃপ্তির ঝিলিক। রুদ্র সব কাগজগুলো টেবিলের উপর রাখলো, বলল, মা, সব হয়ে গেছে, এখন এই কোম্পানি, এই বাড়ি সব আমাদের। রুদ্রের মায়ের ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক বাঁকা জয়ের হাসি। তিনি নরম কণ্ঠে বললেন, দেখলি রুদ্র, সময়ই সব ঠিক করে দেয়। যেদিন তারা আমাকে এই বাড়ি থেকে অপমান করে বের করে দিয়েছিল, সেদিনই আমি শপথ নিয়েছিলাম একদিন এই বাড়ির প্রতিটা ইটে আমার নাম লেখা থাকবে। আজ সেই প্রতিশোধের দিন এসেছে। রুদ্র চুপ করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, তার চোখে যেন অজানা এক ভয়, কিন্তু মুখে কিছু বলল না। মা বললেন, রুদ্র, আমি আর দেরি করতে চাই না, চল আজই যাই আমাদের সেই বাড়িতে, যেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আজ আমি ফিরে যেতে চাই আমার মতো করে। রুদ্র মাথা নেড়ে সম্মতি জানালো। দুজন গাড়িতে উঠল। বাইরের বাতাসে এক ধরনের ভার, যেন ঝড়ের আগমনী হাওয়া। বাড়ির মূল ফটকে এসে গাড়ি থামলো। পুরনো প্রাসাদের দরজা খুলতে এক ঝলক হাওয়ার সঙ্গে মনে হলো অতীতের সব ব্যথায় ফিরে এলো। রুদ্রর মায়ের পা পড়লো ওঠার সিঁড়িতে। ঠিক তখনই দরজা খুলে দাঁড়িয়ে গেল রামিসার মা, চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। তুই এখানে? তার গলা কাঁপছে, মুখে ভয় আর অবাক দুয়ের ছাপ। রুদ্রের মা ঠান্ডা কণ্ঠে বলেন, হ্যাঁ, ফিরেছি।
যেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখানেই ফিরেছি নিজের অধিকারে। ঠিক তখনই রামেশের বাবা এগিয়ে এলেন, চোখে ক্রোধ, মুখে অবিশ্বাস। তোমার মতন মহিলার এই বাড়িতে কোনো স্থান নেই, বেরিয়ে যাও এখান থেকে। ভুলে যাচ্ছেন আঙ্কেল, এটা এখন আমার বাড়ি, আর আমার বাড়িতে আমার মা থাকবেই, কেউ তাকে আর তাড়াতে পারবে না। নাম বলে ভাবছো এই বাড়ি তোমার হয়ে গেছে? তুমি কি জানো এই মহিলার আসল চেহারা? এই মহিলার কারণেই আমার ভাই আশরাফকে বাবা ত্যায্য করেছিল। আপনি কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, এই মহিলা তোর মা এই বাড়িতে থাকতো, কিন্তু প্রতিদিন নতুন নতুন মানুষ নিয়ে আসতো। নোংরা সম্পর্ক, সন্দেহজনক আড্ডা সব আমাদের চোখের সামনেই ঘটত। আমি ভাইকে অনেকবার বলেছি তাকে ছেড়ে দিতে, কিন্তু আশরাফ রাজি হয়নি। তারপর বাধ্য হয়ে আমি তাকে ত্যায্য করি, কারণ আমি এমন এক নষ্ট মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারিনি। বাতাস থমকে গেল, রুদ্র যেন জমে গেল জায়গায়। তার বুকের ভেতরটা পাথরের মতো ভারী হয়ে উঠল। মিথ্যে বলছেন আপনি আঙ্কেল, আমার মা এমন কিছু করতে পারে না। রুদ্রের মা কেঁপে উঠলেন, মুখের হাসিটা হঠাৎ মিলান হয়ে গেল, চোখে যেন অদ্ভুত এক আতঙ্ক ভর করেছে। না বাবা, ওরা আমার সঙ্গে অন্যায় করেছে, ওরা মিথ্যে বলেছে। চাইলে আমিও প্রমাণ দেখাতে পারি রুদ্র, আমার কাছে সব নথি আছে, সেই মানুষগুলো, সেই রাতগুলো সব রেকর্ড আছে। রুদ্রের মুখ সাদা হয়ে গেল, চোখে জল, ঠোঁট কাঁপছে। সে পিছিয়ে গেল এক পা। না, আমি কিছু শুনতে চাই না। রুদ্র মা তখন চুপচাপ দাঁড়িয়ে, চোখ দুটো স্থির, মুখে ভয়ঙ্কর নিঃশব্দতা। রামেশা দরজার আল থেকে সব দেখছে, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। রাত আরো গভীর হয়ে এসেছে, বাড়ির আলো মিলান, কিন্তু রামেশার বাবার চোখে যেন আগুন জ্বলে। সে কাগজের স্তূপ খুলে সবার সামনে সাজিয়ে দিল। রামেশার বাবার কণ্ঠে কাঁপুনি, কাগজ ধরে ধরে দেখিয়ে বলল, এগুলো দেখো রুদ্র, ছবি, রেকর্ড, মেসেজ সবকিছু আছে। তোমার মায়ের সঙ্গে ওই পুরুষের ঘনিষ্ঠ ছবিও আছে। আর শুধু ছবি নয়, সময়, তারিখ, সবার নোটও আছে। আমরা যখন সবকিছু জানতাম তখনও চেষ্টা করেছিলাম, কিন্তু প্রমাণ বের করেই ফেলেছি। রুদ্রের হাত কাঁপতে লাগলো, চোখ বেয়ে ঘাম পড়লো। তারা একে একে কাগজগুলো দেখলো, ছবিগুলো ঝালিয়ে দেখা মাত্রই রুদ্রের মাথা ঘুরতে লাগলো। লজ্জার বেদনা এসে লাগাতার মাথা নিচু করতে লাগলো। রামেশার বাবা ঠোঁটের কোণে তীব্র বিস্ময় নিয়ে বলল, বল, এসবের পরেও কি এই মেয়েটাকে তোমার বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারি? আমরাও পারিনি, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমার ভাই কিভাবে মারা গেল আমার কাছে ধোঁয়াশা। ঘরে নীরবতা আরো ঘন হলো, সবাই সেই মুহূর্তে থমকে আছে, কেউ আর কোনো শব্দ করতে পারছে না। হঠাৎ রুদ্রের মা ঠিক যেন কিছু শুনতে পেয়েছে, হেসে উঠে বলেন, অস্বাভাবিক এক নিরস হাসি কণ্ঠে, চোখে অদ্ভুত অশ্রু শক্তি, আমি মেরে ফেলেছি। সবাই চমকে গেল। রামেশার বাবার চোখে অদৃশ্য হতচকিতার ছাপ। রামেশা হাত মুখ ঢেকে ফেল। রুদ্র জোরে চিৎকার করে দৌড়ে রইল, কিন্তু মুখে অশ্রু আর কাঁপন। রুদ্রের মা, যার ঠোঁটে এখনো তাৎপর্যপূর্ণ হাসি, বন্ধুটির দিকে তাকিয়ে ভারস্বরে বলল, ওসব দেখেছে, আমার পথ বন্ধ করেছিল, আমি আর মেনে নিতে পারিনি, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। শোনবার সঙ্গে সঙ্গে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রামেশার বাবার কণ্ঠ কেঁপে ওঠে। সে হাতে ফোন ধরে তাড়াহুড়ো করে পুলিশের নাম্বার ডায়াল করলো। বাড়ির দরজা খুলে বাইরের লোক জড়ো হতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে প্রবেশ করলো। প্রয়োজনীয় যাবতীয় প্রতিক্রিয়া শুরু হলো। রামেশার বাবা কাগজগুলো তুলে সঙ্গে দিলেন। পুলিশ ঘটনার বিবরণ নিল, প্রমাণ ছবি দেখলো। পুলিশের দেরি না করে রুদ্র মা এবং তার সেই সহকারীকে ধরে নিয়ে গেল। ঘরের ভিতর এখন নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। রুদ্র লজ্জায় মাথা উঁচু করতে পারছে না। রুদ্র আস্তে আস্তে হেঁটে এসে সম্পত্তি দলিলগুলো রামেশের বাবাকে দিল। তারপর বলল, আঙ্কেল, আমি ভুল বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি বুঝতে পারিনি মা এমন হতে পারে। তার কথায় পড়ে আমি আপনাদের সাথে এই ব্যবহারটা করেছি, আমাকে ক্ষমা করে দিন। তোর কোনো দোষ নেই বাবা, সবাই তার মাকে বিশ্বাস করে, কিন্তু সব মাঝে বিশ্বাসের যোগ্য হয় না। রাতটা নীরব, কেবল দূরে দূরে পুলিশ ভ্যানের ডলার আর ঢাকনার আওয়াজ, আর ঢাকনা কেবল দূরে দূরে পুলিশ ভ্যানের ডলার ঢাকনের আওয়াজ, আর হালকা বাতাসের জানালার কাছে তার ছোঁয়া ছড়াচ্ছে। পুরো বাড়ি যেন একটা বিশাল শূন্যতায় ঢাকা। রাত্রির নিস্তব্ধতায় প্রতিটি শব্দ বড় করে শোনা যাচ্ছে। রুদ্র ধীর পায়ে ঢুকলো, চোখে চাপা ক্লান্তি, কাঁধে আশ্রে পড়া দায়, ভোরের ছাপ। রামেশার ঘরে ঢুকতেই দেখলো সে চুপচাপ বসে আছে, চোখের লজ্জার জলে ভাষা বিবর্ণ অভিমান। রামেশা কাঁধ নিচু করে কথাই বাইরে গেছেন যেন। রুদ্র একটু এগিয়ে এসে রামেশার পায়ের কাছে বসে পড়ল। তার কণ্ঠ কাঁপছে, আর চোখে অনবরত আঘাত পেয়েছে এমন এক ভঙ্গুর অনুশোচনা।
আমাকে কি ক্ষমা করা যাবে না রামিসা? রামিসা চুপচাপ, শুধু চোখে এক টুকরো করা দৃষ্টি, কথা নেই। রুদ্র যেন আরো ডুবে গেল সাহস করে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোন ভুলের জন্য ক্ষমা চাইছো তুমি রুদ্র? তুমি তো আমাকে মারোনি, আমাকে বকনি, আমার সাথে খারাপ ব্যবহার করনি, তাহলে তুমি কেন ক্ষমা চাইছো? রুদ্র চোখ নামিয়ে নিল, গলায় কণ্ঠ আটকে এলো। সে ধীরে বলল, আমি জানি তুমি অভিমান করেছো, একবার বোঝার চেষ্টা করো। মা আমাকে এমন ভাবে বলেছিল, এমন ভাবে দাগিয়ে দিয়েছিল যা আমি আর সহ্য করতে পারিনি। আমি বুঝতে পারিনি মা এমন ছলনাময়ী হবে। আমি নিজের কর্মের পরিণতি বুঝতে পারিনি। রামিসা ক্ষীণ হেসে বলল, কণ্ঠে তীব্র ব্যথা ও তীক্ষ্ণ প্রশ্ন। তাই বলে কি তুমি একজনের মন নিয়ে খেলবে? কেউ কখনো তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর তুমি তার ভালোবাসা নিয়ে এভাবে খেলবে? তুমি যদি অন্য কোনো অন্যায় করে থাকো আমি হয়তো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আমার ভালোবাসার সাথে তুমি যেভাবে খেলেছো সেটা আমি কখনো ক্ষমা করতে পারবো না। রুদ্রর হাত আর ততক্ষণে ফেটিয়ে এলো, চোখে অক্ষমতার অশ্রু। সে হাহাকার করে উঠল। আমি সত্যি দুঃখিত রামিসা। আমি কেবল চেয়েছি আমাদের কিছু হারে ফিরে পেতে, কিন্তু আমার পন্থা ভুল ছিল। আমাকে ক্ষমা করে দিলে আমি সব বদলে দেব, প্রতিশ্রুতি দিচ্ছি। রামিসার চোখে খুদে অশ্রু জমে উঠল, কিন্তু সে মাথা নামালো না। স্থির স্বরে বলল, প্রতিশ্রুতিতে আমার বিশ্বাস ছিল তখন যখন সেটা হৃদয় করে বলা হতো, আর আজ তোমার কথা শুধু শব্দ, আর সেই শব্দই আমার জন্য সবচেয়ে মূল্যহীন। আমি জানি তুমি কষ্টে, আমি জানি তুমি ভুল করেছো, কিন্তু ভালোবাসা শুধুমাত্র ক্ষমা করে দেয় না রুদ্র, ভালোবাসা বিশ্বাস চায়, আর তুমি আমাকে সেই বিশ্বাস কেড়ে নিয়েছো। রামি, আমি কিছুই বলতে পারি না, আমি শুধু তোমাকে চাই। আমি বুঝছি খারাপ করেছি, শুধু একটু সুযোগ চাই। একবার তুমি আমাকে দেখো, আমি বদলাবো। সুযোগ? তুমি সুযোগ চেয়েও আমার পূর্ণ সম্মান, আমার নির্ভরতা নষ্ট করে দিয়েছো। সুযোগ দিয়েও আমি হয়তো ফিরে পাবো না সেই নিঃসন্দেহ মুহূর্তগুলো, তাই তুমি এখন আমার কোনো কথা বলো না। রামিসা কণ্ঠ বন্ধ করে একটু পিছিয়ে দাঁড়ালো, তার চোখে চোখ শ্বাসরুদ্ধ। রুমটা হালকা করুন হাসি মাখা নীরবতায় ঢেকে গেল। রুদ্র হঠাৎ করে রামিসাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর নরম কণ্ঠে বলল, আই লাভ ইউ রামিসা। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও, এমন ভুল আর জীবনেও হবে না। রামিসা কোনো কথা না বলে চোখ বন্ধ করে রাখলো, যেন এই নীরবতায় তার এক বুক অভিমান, কারণ তার ভালোবাসার উপর থেকে বিশ্বাসই উঠে গেছে। সে চাইলেও আর আগের মতো রুদ্রকে বিশ্বাস করতে পারবে না। হয়তো ক্ষমা করে দিয়ে সংসার করবে, কিন্তু বিশ্বাস শব্দটা থাকবে না।